আসসালামু আলাইকুম সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। আমাদের বাংলা প্রথম পত্র ধারাবাহিক A to Z ক্লাসগুলো শেষ। পরবর্তীতে আমাদের মাঝে দিয়ে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণের, বাংলা উচ্চারণের নিয়ম এবং বাংলা বানানের নিয়ম আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আজকে আমরা পড়ব হচ্ছে বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এ শুধু অত্যন্ত না, বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আমার কাছে সেটা হচ্ছে সমাস। এবং স্টুডেন্টরা যেই টপিকটার মধ্যে সবচেয়ে বেশি আতঙ্কে থাকে ওই টপিকটার নাম হচ্ছে সমাস। তো আজকে আমরা সমাসের পার্ট 1 নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ইনশাল্লাহ সমাসের পার্ট 1 আজকে আমরা শেষ করব। আজকে আমরা সমাসের পার্ট 1 আমরা শেষ করব। কেমন? আজকে আমরা সমাসের পার্ট 1 আমরা শেষ করব। সবাই একটু দ্রুত করে কানেক্ট হয়ে যায় এবং বলো তোমাদের কার কি অবস্থা। বলো, অনেকদিন তোমাদের সাথে দেখা, সে অনেকদিন পর তোমাদের সাথে দেখা। বলো কার কি অবস্থা, সবাই কেমন আছে বলো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, কার কি অবস্থা ভাইকে একটু দ্রুত করে জানিয়ে দাও। ওকে, এবং সাউন্ড হতে সব কিছু ঠিক আছে কিনা সেটা তুমি চাইলে ভাইকে জানিয়ে দিতে পারো। ওকে 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 ওকে। আমি একটু দেখতে চাই লক্ষ্মী ছেলে মেয়েদের কমেন্টগুলো, কারণ অনেকদিন তোমাদের কমেন্ট দেখি না। কি অবস্থা বলো, তোমরা কি ভাইকে ভুলে গেছো? ওকে, FRB 2 বাংলা। ওকে, সব ঠিকঠাক আছে ভাই। ওকে ফাইন। বলো তোমাদের কি অবস্থা বলো। আজকে হচ্ছে আমরা সমাস পড়বো। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা সমাস পড়িব। আজকে আমরা কি পড়বো? ভাই চেহারা থেকে মনে হচ্ছে ভাই ঘুমান না। আসলে সত্য কথা মইনঢালি, আসলেই তোমার সত্য কথা। আমি গতকাল রাতে আমি ঘুমাইনি, কারণ আজকে সকাল 10টায় ক্লাস ছিল, স্লাইড বানাতে হয়েছে। সকালে শুধু মেবি আধা ঘন্টা ঘুমাইছি, এরপরে দিনের বেলাও ঘুমাইনি। এখন তোমাদের ক্লাসের আগে মাগরিবের সময় একটু ঘুম আসছিল, এমন হয় 1 ঘন্টা এরকম বা সামথিং এরকম একটা ঘুম আসছিল। হঠাৎ করে উঠে দেখি 8:30 বাজে। আমার তখন একটা ইয়ে হয়েছে, কিরে ক্লাস আছে নাকি আবার। মানে হঠাৎ করে দেখি যে 8:30 বাজে, মানে ঘুম থেকে উঠেই তাল বেতাল পাচ্ছি না যে ক্লাস নেবো কি নেবো না, কারণ শক্তি নেই। তবু ভাবলাম যে না, তোমাদের সাথে অনেকদিন ক্লাস নিয়ে নেই, সো নিতে হচ্ছে। কেমন? ওকে, কারণ একটু দেরি হয়েছে, বাট সমস্যা নেই। আজকে আমরা ইনশাল্লাহ খুব দুর্দান্ত একটা ক্লাস নেবো। সবাই প্রস্তুত? হ্যাঁ, সবাই প্রস্তুত বলো তো। লক্ষ্মী ছেলে মেয়েরা, আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার আছে। ওকে, আমরা আজকে সমাসের খুব গুরুত্বপূর্ণ, একটা বিষয় আলোচনা করিব। আসো। ওকে ওকে ভাই, তাহলে শুরু করে দিচ্ছি। কেমন, সবাই কি চলে আসছে? ভাই একটা হাইলাইটস দিয়ে, ও আচ্ছা, তোমরা এখনো যারা যারা আসো নাই বাকিদের একটু মেনশন দিয়ে দাও। তোমরা এখনো যারা যারা আসো নাই বাকিদের একটু মেনশন দিয়ে দাও। কেমন? ওকে ওকে, বাকিদেরকে একটু মেনশন দিয়ে দাও। ভাই একটা হাইলাইটস দিই। ওকে 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 ওকে, হাইলাইট দেওয়া ডান। ওকে 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 ওকে। ভাই আজ কত মিনিটের ক্লাস নেবেন? না, আজকে তোমার অনেক লং ক্লাস নেওয়া যাবে না, কারণ সমাজটা ভাই 2টা পার্টে নেবা। আর 10টায় আবার তোমার কমার্সের ক্লাস আছে, মেবি 10টা মেবি আবার জাহিদ ভাইয়ের ক্লাস আছে। তো আমার লিমিটেড 10টা পর্যন্ত। আমি যতই চিল্লাপাল্লা করতে পারি না কেন, 10টার মধ্যে আমাকে বেরোয় যেতে হবে। কেমন? ওকে ওকে, তাহলে ভাই তাহলে সবার শুরু করে দিচ্ছি। সবাই এখন একটু ক্লাসে মনোযোগ দাও। ওকে 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 ওকে, আসো আসো আসো। তাহলে আমরা দেখি আমরা আজকে কি পড়বো বলো তো। সমাস। সমাস মানে কি? লাইটটা দে। সমাস মানে কি? সমাস মানে হচ্ছে তোমার কি বলতো। সমাস মানে হচ্ছে ছোট করা। সমাস মানে কি করা? ছোট করা। সমাস মানে হচ্ছে কি করা? সংক্ষেপ করা। মানে মানে আমরা তো তোমার বাঙালি, বুঝো না? তা আমরা তো মনে করো একটা বিষয়কে অনেক বড় করে বলতে পারি না। মনে করো ভাই তোমাকে একটা এক্সাম্পল দিই। ভাই তোমাকে ভাই তোমাকে মনে করো কি, ভাই তোমাকে যে কোনো মনে করো একটা এক্সাম্পল দিলাম। যেমন খুব প্রচলিত একটা এক্সাম্পল হচ্ছে তোমার মনে করো, এই যে মনে করো কি, তোমার আমরা কি তো যারা তোমার মৌমাছি আছে, হ্যাঁ, যে মৌমাছি আমরা যেটাকে বলে থাকি, এটা আসছে কোত্থেকে দেখো তো। কি বলে বলো তো? ফুল, ফুলের মধ্যে কি থাকে? মৌ থাকে না? মৌ। মৌটা কি করে, মানে তোমার ফুল সংগ্রহ করে না? মৌটা তোমার কি করে? মৌটা তোমার ওই ফুল থেকে মধুরে সংগ্রহ করে। আমি বলি ফুল সংগ্রহ না, মৌটা তোমার ফুল থেকে মধু সংগ্রহ করে। তাহলে বলে মৌ বা তোমার মধু সংগ্রহ করে যে মাছে, তাকে কি বলে? মৌমাছি বলে। অথবা মনে করো সিংহাসন। সিংহাসন মানে কি? সিংহে চিহ্নিত যে আসন। সিংহাসন মানে কি? সিংহ চিহ্নিত একটা আসন আছে, ওইটাকে। এই যে মনে করো সিংহ চিহ্নিত আসন, এটাকে একসাথে বলে কি? সিংহাসন। মৌ চিহ্নিত যে মাছে বা তোমার মাছ, মধু চিহ্নিত যে মাছে, এই যে কথাগুলো, এগুলোকে সংক্ষেপ করে আমাকে একটা বাক্যে নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে তোমার কি? সমাস। কেমন? ওকে, তাহলে সমাস শব্দের অর্থ হচ্ছে তোমার সংক্ষেপণ। সমাসে কিসের মিলন হয়? পদের মিলন হয়। এগুলো আমার এইচএসসির জন্য ইম্পর্টেন্ট না, এগুলো আমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সমাসে কিসের মিলন হয়? পদের মিলন হয়। তোমার ইয়েতে কি বলে, তোমার সমাসে তোমার হয় কি? পদের মিলন। বাট তোমার সন্ধিতে হয় ধ্বনির মিলন। এগুলো আমার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমরা অ্যাডমিশনে গেলে বিস্তারিত দেখবো। কেমন?
সমাস কোন তথ্য আলোচিত হয়, সমাস প্রধানত কয় প্রকার, এগুলো আমার মূলত অ্যাডমিশনে আসে। বাট আমার এইচএসসিতে আমার সমাস নির্ণয় করে আমাকে শিখতে হবে। এইচএসসিতে আমাকে সমাস নির্ণয় করে শিখতে হবে। সমাস দিব না ভাই, সমাস না দিলে তুমি কি দেবে? সমাস তোমাকে ডেফিনেটলি দিতে হবে। সমাসের বিপরীতে আছে উপসর্গ, যেটা দিলে তোমাকে মানে উপসর্গ থেকে তুমি বর্ণনামূলক নাম্বার প্রশ্ন আনসার করলে বাট তেমন একটা মার্ক পাবা না। সো তোমাকে সমাস দেওয়াটা বেটার। কেমন? সমাস অনেক ইজি আসে। আর তোমাকে সমাসের A to Z শিখে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। তোমাকে সমাসের A to Z শিখে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সমাস মানে কি করা? ছোট করা, এক পদী করা, মানে একাধিক পদকে, বড় বড় পদকে আমি একটা পদে নিয়ে আসবে, এটা হচ্ছে আমার সমাস। এটা হচ্ছে আমার কি? সমাস। এই সমাসটার মিলন হয় পদের। পদের কিভাবে মিলন হয়? এই যে, আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখাবো। বাট সমাস কত প্রকার? 6 প্রকার। এটা আমার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। প্রধানত 6 প্রকার, বাট সমাস মূলত 4 প্রকার। এটা একটু মাথায় রাখবে। কেমন? এগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা পরীক্ষা দিব তখন আমাদের এগুলো কাজে লাগবে। কেমন? আসো এখন ভাই তোমাকে দেখাচ্ছে। তাহলে সমাস মূলত কয় প্রকার? সমাস মূলত হচ্ছে 6 প্রকার। সমাস মূলত কয় প্রকার? সমাস মূলত 6 প্রকার। সমাস মূলত কয় প্রকার? 6 প্রকার। কি কি? একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস, বহুব্রীহি সমাস। এই 6টা নাম তোমাকে মুখস্থ করতে হবে। এই 6টা নাম তোমাকে মুখস্থ করতে হবে যে সমাস কয় প্রকার। সমাস হচ্ছে তোমার 6 প্রকার। সমাস হচ্ছে কয় প্রকার? 6 প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি। এই 6টা নাম তোমাকে মুখস্থ করতে হবে। এখন কোনটা কোন সমাস তোমাকে এটা নির্ণয় করবা কিভাবে? এটার জন্য ভাই তোমাকে প্রথমে একটা ক্লু দিচ্ছি। ভাই তোমাকে প্রথমে একটা কি দিচ্ছি বলো তো? ভাই তোমাকে প্রথমে একটা ক্লু দিচ্ছি। ওহো 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 ভাইকে একটা মিনিট একটু সময় দাও। ফাইলটা একটু ভুল ফাইল ডাউনলোড হয়েছে, মেবি এখানে তোমার ভুল ফাইলটা ডাউনলোড হয়েছে। ওকে, তোমাকে আগে জানতে হবে যে সমাস কয় প্রকার। সমাস হচ্ছে আমার 6 প্রকার। দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, বহুব্রীহি, বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ভাব। কেমন? তোমাকে সমাসের প্রকারভেদটা জানতে হবে। যদি তুমি সমাসের কয় প্রকার এটাই না জানো তাহলে তুমি সমাস নির্ণয় করবে কিভাবে? যদি তুমি সমাসের প্রকারভেদ না জানো, যদি তুমি সমাসের প্রকারভেদ না জানো তাহলে তুমি সমাস নির্ণয় করিবা কিভাবে? ওকে, সো আগে তোমাকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে আমার সমাস কয় প্রকার, আমাকে এটা ক্লিয়ার করতে হবে। কেমন? ওকে ওকে ওকে। আবু সুফিয়ান ওয়ার্ক, এরপর হচ্ছে আমার কই কই এইচএসসি। ওকে 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 ওকে, আমার ফাইলটা একটু ইম্পর্টেন্ট। ওকে, আই থিঙ্ক এখন ঠিক আছে। ওকে ভাই, তোমাকে কথা দিলাম যাদের মূলত সমাস প্রবলেম আছে, যাদের মূলত সমাস প্রবলেম আছে বা যার যাই প্রবলেম থাকুক, আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ আজকে আমি তোমাকে 3টে সমাস পড়াবো। আজকে আমি ইনশাল্লাহ তোমাকে 3টে সমাস পড়াবো। কয়টা সমাস? আজকে আমি ইনশাল্লাহ তোমাকে 3টে সমাস পড়াবো। আগামী ক্লাসে আরো 3টে সমাস পড়াবো। এই 2 ক্লাসের পরে আমার একটা স্টুডেন্ট একটা সিঙ্গেল সমাসেও প্রবলেম থাকিবে না। শুধু বোর্ড কোশ্চেন না, আমার এইচএসসির কোশ্চেনও কোনো প্রবলেম থাকিবে না ইনশাআল্লাহ। ওকে আসো। ওকে 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 আসো ভাই, তোমাদেরকে দেখাচ্ছে বোর্ডটা আমার সাথে যে একটা গেম খেলতেছে। রাহান রে, আমার তো মেজাজটা গরম হয়ে যেতেছে। ওকে আসো, তাহলে সমাস কয় প্রকার? 6 প্রকার। কেমন? সমাস কয় প্রকার? 6 প্রকার। এবার ভাইকে একটা জিনিস বলো তো, এই যে মনে করো কি সমাস বলো তো? দ্বন্দ্ব সমাস। এই যে এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। কেমন? এখন মনে করো দ্বন্দ্ব মানে কি? হোয়াট ইজ দ্বন্দ্ব? দ্বন্দ্ব মানে কি একটু জিনিসটা খেয়াল করো তো। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব করতে গেলে কয়জন লাগে? দ্বন্দ্ব মানে কি? 2 জন লাগে না? দ্বন্দ্ব করতে গেলে যেটাই হোক 2 জন লাগে। তার মানে দ্বন্দ্ব আমার 1 জনও লাগে, 2 জন লাগে। এই কারণে দ্বন্দ্ব হচ্ছে তোমার উভয় পদ প্রধান। বা আমরা এটা একটু পরের মধ্যে শিখে নেব। দ্বন্দ্ব সমাসে কি? দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। বাট দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এই 3টার মধ্যে আমার পরপদ প্রধান। অর্থাৎ এগুলো আমরা দেখবো। কেমন? অব্যয়িত পূর্বপদ আর বহুব্রীহিত হচ্ছে তোমার কি? নতুন পদ প্রদান পায়। বহুব্রীহিত আমার নতুন পদ প্রদান পায়। এই কথাগুলো একটু মনে রাখবো ভাই, একটু পরে এগুলো আমরা বুঝতে পারবো। আপাতত একটু মনে রাখো ভাই, যখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সমাস পড়াবো তখন আমরা বুঝিতে পারিব। কেমন? ওকে, দেখো দ্বন্দ্ব সমাস আমার উভয় পদ প্রধান। অর্থাৎ দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান মানে কি? মনে করো উভয় পদ মানে কি? তোমাকে একটা পদ দিলাম, মনে করো কি? মনে করো মা বাবা। মনে করো মা বাবা। এখন বলো তো এই মা বাবা পূর্বপদ মানে কি? পূর্বপদ মানে হচ্ছে এটা হচ্ছে আগের পদ। পূর্ব মানে কি? আগেরটা। পর মানে কি? পরেরটা। হ্যাঁ, তাহলে পূর্বপদ কোনটা? আগেরটা। পরপদ মানে পরেরটা। এখন আগের পদটা কি? মা। পরপদ মানে কোনটা? বাবা। এখন এই শব্দের মধ্যে কোন পদ প্রাধান্য পেয়েছে? মা বাবা দ্বারা মারে প্রাধান্য বুঝেছে নাকি বাপের প্রাধান্য বুঝেছে? নো, মা বাবা দ্বারা মা এবং বাবা উভয় পদকে প্রাধান্য পাইছে। তাহলে এটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস, যেহেতু এখানে পূর্বপদ ও পরপদ দুইটাই প্রাধান্য পাইছে। কেমন? এরকম ভাবে দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এখানে তোমার পরপদ প্রাধান্য পায়, অব্যয়িত তোমার পূর্বপদ প্রাধান্য পায়, আর বহুব্রীহিত তোমার কোনো পদে প্রাধান্য পায় না। বহুব্রীহিত তোমার কোনো পদে প্রাধান্য পায় না। বহুব্রীহি হচ্ছে এমন একটা সমাস, মানে কি? বহু মানে কি? দেখো, বহু মানে যার জীবনে বহু মানুষ আছে। বহু মানে কি? যার জীবনে বহু মানুষ আছে। এখন দেখবা যার জীবনে বহু মানুষ আছে, বহু গার্লফ্রেন্ড আছে, বহু বয়ফ্রেন্ড আছে, ওদের জীবনে কোনো বয়ফ্রেন্ড ওদের কাছে দাম নাই, সবগুলো ওদের কাছে সেম, মানে কারোই দাম নাই, কারোই দাম নাই, কারোই দাম নাই। বহু মানে অনেক আছে, যার জীবনে অনেক আছে তার জীবনে কিছুই নেই।
কোনোটার দাম নেই, এরকম অবস্থায় কেমন। এই কারণে বহুব্রীহি সমাসে কোনো পদেই প্রাধান্য নয়, বহুব্রীহি সমাসে কি নয়, কোনো পদেই প্রাধান্য নয়। ওকে ফাইন, আসো এখন আমরা মনে করো একটা সমাস, মনে করো দ্বন্দ্ব সমাসটা পড়বো। আসো এখন ভাই তোমাকে দ্বন্দ্ব সমাসটা পড়বো। আচ্ছা দ্বন্দ্ব মানে কি ভাইকে একটু বলো তো, হোয়াট ইজ দ্বন্দ্ব? দ্বন্দ্ব মানে কি তোমরা কি কেউ বলতে পারো? দ্বন্দ্ব মানে কি তোমরা কি কেউ বলতে পারো লক্ষ্মী ছেলে মেয়েরা? দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে কি তোমরা কি কেউ বলতে পারো? বলো দ্বন্দ্ব মানে কি। দেখো দ্বন্দ্ব মানে আমরা বুঝি শুধু ঝগড়া, দ্বন্দ্ব মানে আমরা শুধু বুঝি কি ঝগড়া, বাট না, দ্বন্দ্ব মানে তোমার, দ্বন্দ্ব মানে হচ্ছে তোমার স্বামী স্ত্রীর মতো, দ্বন্দ্ব মানে হচ্ছে তোমার কি, দ্বন্দ্ব মানে হচ্ছে তোমার নিব্বে নিব্বির মতো, দ্বন্দ্ব মানে হচ্ছে তোমার নিব্বে নিব্বির মতো। কিভাবে নিব্বে নিব্বির মতো? মানে এই ভালো এই খারাপ, বুঝছো নি, এই ভালো এই খারাপ, এই তারা ঝগড়া করে, এই তারা ঝগড়া করে, এই তারা মিলন করে, এই তারা ঝগড়া করে, এই তারা মিলন ঘটায়। কেমন মানে এখন মনে করো দুজন দ্বন্দ্ব করতেছে, দুজন এখন মারামারি লেগেছে, ইয়া মাহবুদ, ওই যে মাসি ফিজির মধ্যে একজনের চুল আরেকজনে মানে মারি ফেলবো, হ্যান করি তেন করি মারি ফেলবে ওঠাই একবারে, দুজনের মধ্যে ঝগড়া লেগেছে, জামাইবো আজকেই তালাক, যা বাপের বাড়ি চলে যা, আরেকজন বলতে যা তোর মতো ছেলে আমার না হলে চলে, এই মারামারি লেগেছে। আবার কতক্ষণ পরে যখন রাত হয় তখন দুজনে আবার ঠিক হয়ে যায়, মানে এই ঝগড়া করে এই আবার মিলন হয়ে যায় তাদের মধ্যে, বুঝছো নি। তাহলে এখন ভাইকে বলো তো, এই যে তারা ঝগড়া করে, ঝগড়া কি গিয়ে কখনো একা একা করতে পারে? ঝগড়া কি গিয়ে কখনো একা একা করতে পারে? আচ্ছা আবার যে তারা মিলন ঘটাবে, মিলন কি কখনো একা একা করতে পারে? নিজের নিজে ভালোবাসবো না, ঝগড়া করতে মিলন ঘটাতে কোনো কাজেই তারা কি করতে পারবে না, একা একা করতে পারবে না। অর্থাৎ সে ঝগড়া করতে গেলে তার সাথে দুইজন লাগবে, অর্থাৎ দুজন মিলে করতে হবে। সে মিলন ঘটাতে গেল তার সাথে কয়জন লাগবে? দুইজন লাগবে। এই কারণে আমার দ্বন্দ্ব সমাসে নট পূর্ববৎ নট পরবৎ উভয় পদটাই প্রাধান্য পায়, নট পূর্ববৎ নট পরবৎ উভয় পদটাই কি প্রাধান্য পায়। দেখো দ্বন্দ্ব তো মিলন বা ঝগড়া করতে অন্তত দুইজন লাগে, কিংবা মিলনেও কতজন লাগে? দুইজন লাগে। তাই দ্বন্দ্বে উভয় পদ প্রাধান্য পায়। পূর্বপদ ও পরপদের অর্থের প্রাধান্য বজায় রেখে দুই বা ততোধিক শব্দ যুক্ত হয়ে যে সমাস হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন কি দিন রাত, বলো দিন রাত, এই যে মনে করো একটা ওয়ার্ড দিন রাত, দিন রাতের মধ্যে তুমি কি দিনটি বুঝেছো নাকি রাতকে বুঝেছো? তুমি দিন এবং রাত দুইটাকে বুঝেছো। আমি যদি বলি কিরে তোকে ভাই বোনের কি অবস্থা, না কিরে তোকে ভাই বোনের কি অবস্থা, তার মানে কি এই যে ভাই বোনের কি অবস্থা, এই ভাই বোন দ্বারা কি বাইরে বুঝেছে নাকি বোনরে বুঝেছে? ভাই এবং বোন দুইটারে বুঝেছে। সো এই কারণে এই দিন রাত, এই মা বাবা, ভাই বোন, এই শব্দগুলো হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস। এই শব্দগুলো আমার দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস চেনা খুবই ইজি, দ্বন্দ্ব সমাস চেনা খুবই ইজি। 98% দ্বন্দ্ব সমাস হচ্ছে তোমার এরকম দুইটা পদ থাকবে যেটা ধরো দুইটাই বোঝাবে, মা বাবা, দিন রাত, এরপর তোমার কি ভাই বোন, এরপর তোমার কি মাম্মা মামি, চাচা চাচি। এই যে তোমার ওয়ার্ডগুলো, এগুলো হচ্ছে তোমার কি, হ্যাঁ স্বামী স্ত্রী হতে পারে, স্বামী স্ত্রী দ্বারা শুধু স্বামীকেও বোঝে না, শুধু স্ত্রীকেও বোঝে না। এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস। কেমন? দ্বন্দ্ব সমাসে আমার উভয় পদ প্রাধান্য পাবে। আমাকে জাস্ট এই জিনিসটা বুঝতে হবে, দ্বন্দ্ব সমাসে আমাকে উভয় পদ প্রাধান্য পাবে। এখন মনে করে কি সব দ্বন্দ্ব সমাসে তোমাকে এরকম ভাই বোন দুইটা শব্দ দিয়ে দিবে না, সব দ্বন্দ্ব সমাসে তোমাকে এরকম ভাই বোন দুইটা সমাস দিয়ে দিবে না। যেমন তোমাকে একটা উদাহরণ বলি, সেটা মনে করো হচ্ছে দম্পতি, সেটা মনে করো কি দম্পতি, সেটা হচ্ছে তোমার দম্পতি। এখন দেখো দম্পতি কোন সমাস, তোমার যদি পরীক্ষা প্রশ্ন আসে, এখন তুমি চিন্তা করবা আচ্ছা দম্পতি তো উভয় দুইটা পদ নাই, তাহলে এটা কিভাবে দ্বন্দ্ব সমাস হয়? বাট তুমি খেয়াল করো দম্পতি দ্বারা কি বোঝায়, দম্পতি দ্বারা বোঝায় জায়া ও পতি, দম্পতি দ্বারা বোঝায় কি জায়া ও পতি, জায়া ও পতি মানে কি স্বামী ও স্ত্রী, স্বামী ও স্ত্রী। তাহলে এখানে জায়া ও পতি দুইটা পদের প্রাধান্য পেয়েছে, এই কারণে দম্পতিও তোমার দ্বন্দ্ব সমাস হবে। কেমন? তোমাকে পরীক্ষার মধ্যে এভাবে তোমাকে কোশ্চেন করতে পারবে, তোমাকে এভাবে তোমাকে কি করতে পারবে, কোশ্চেন করতে পারবে, তোমাকে এইভাবে কোশ্চেন করতে পারবে। আসো যদি তুমি বুঝে থাকো, আচ্ছা ভাই একটু প্রথমে দিয়ে বলি ভাই আজকে সমাসের মানে মানে মোটামুটি ভালো করেই পড়াবো, সো কেউ মাইন্ড করিও না। আসলে ঘুম থেকে উঠে এসেছি তো মাথায় একটু আস্তে কাজ করতেছে। ইনশাল্লাহ 5 মিনিট কথা বললে দেখবে ফুল এনার্জি চলে আসবে, তখন দেখবে একবার উড়াদুড়া হ্যান কারেঙ্গা থ্যান কারেঙ্গা ক্লাস উল্টে যাবে, তখন দেখবে। কেমন? ওকে আসো। ওকে এখন একটা কোশ্চেন যে ভাই আচ্ছা ঠিক আছে, আমি যে দ্বন্দ্ব সমাস শিখলাম যে ভাই বোন, মা বাবা, ভাই বোন, দিন রাত, এই যে দুইটা এরকম যদি উভয়পদ প্রাধান্য পায় সেটা হচ্ছে আমার কোন সমাস? দ্বন্দ্ব সমাস। বাট ভাইয়া ব্যাস বাক্যে কি বসবে এটা খুব গুরুত্বপূর্ণ। যে আমাকে দেখ, আমাকে সমাসটা শিখতে হবে কিভাবে, একটু ভালো করে খেয়াল করো, কেমন? আমাকে সমাসটা দেখো, আমরা অনেকেই কি করি ব্যাস বাক্য থেকে সমাস নির্ণয় করি। আমরা অনেকে দেখবা, তোমরা অনেকে দেখছো পড়ছো যে ব্যাস বাক্যের মধ্যে ও থাকলে, ব্যাস বাক্যের মধ্যে আর থাকলে এটা দ্বন্দ্ব সমাস, হ্যাঁ এগুলো পড়ছো না? ব্যাস বাক্যের মধ্যে ন্যায় থাকলে এটা এই সমাস, ব্যাস বাক্যের আগে ন্যায় থাকলে পরে ন্যায় থাকলে এই সমাস, এরকম তোমরা অনেকে পড়ছো। বাট না, আমার সমাসটা কিভাবে পড়তে হবে? আমার সমাসটা শব্দ দেখে আমাকে সমাস নির্ণয় করতে হবে। তোমার শব্দ দেওয়া আছে দম্পতি, এই শব্দ দেখে তোমাকে সমাস নির্ণয় করতে হবে। এরপর
পরে যখন সমাস নির্ণয় করবা তখন তুমি ব্যাস বাক্য নির্ণয় করতে পারবা। নো, ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয় করা এই নিয়মে কখনো যাওয়া যাবে না, এই নিয়মে কখনো যাওয়া যাবে না। ওকে, আসো এখন দেখো জাস্ট একটা সিম্পলি কথা মাথায় রাখবা, একটা সিম্পল কথা মাথায় রাখবা। দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মধ্যে তিনটে জিনিস বসতে পারে, হয়তো এবং, নয়তো ও, নয়তো আর। যেমন কি এই যে মনে করো কি দিন রাত মানে কি দিন ও রাত, মা বাবা মানে কি মা ও বাবা, ভাই বোন মানে কি ভাই ও বোন, অথবা ভাই এবং বোন, মানে ও এবং এবং, ও এবং অথবা ও, বেশিরভাগ ক্ষেত্রে আমার ওটাই বসে, আরো তেমন বসে না, এবং তেমন বসে না, সবসময় ওটাই বসে। কেমন? ওকে, এটা হচ্ছে আমার ব্যাস বাক্যে বসে। আমরা যখন দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে যাব তখন আমরা দেখতে পাবো। আসো এখন ভাই তোমাকে একটা কোশ্চেন করতেছে, এবার বলো তো লক্ষ্মী ছেলে মেয়েরা, এবার বলো তো এই শব্দগুলো কোন সমাস? ভাইকে একটু বলো তো। এই যে দেখো তো আমার খুব কিউট একটা গার্ল আর কি, সে খুবই কনফিউজ হয়ে গেছে। সে মনে করে এতক্ষণ সুফিয়ান ভাই ক্লাস করছে, কইরা এখন যখন সুফিয়ান ভাই তারা জিজ্ঞেসে যেগুলো কোন সমাস, তখন সে কনফিউজ হয়ে গেছে। ভাইকে একটু বলো তো, ভাইকে একটু বলো কোনটা কোন সমাস, ভাইকে একটু দ্রুত করে বলো, ভাইকে একটু দ্রুত করে বলো এগুলো কোনটা কোন সমাস, ভাইকে একটু দ্রুত করে বলো তো, ভাইকে একটু দ্রুত করে বলো এগুলো কোনটা কোন সমাস, ভাইকে একটু দ্রুত করে বলো, একটু দ্রুত করে বলো, একটু দ্রুত করে বলো এগুলো কোনটা কোন সমাস। ওকে ফাইন, ওকে ওকে দ্বন্দ্ব সমাস, ওকে ফাইন দ্বন্দ্ব সমাস, ওকে ফাইন দ্বন্দ্ব সমাস, ওকে 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 ওকে। আসো তোমাদেরকে তোমাদের সবার বাসার আম্মুর নাম্বার দিও আমার, বুঝছো না? তোমাদের আম্মুর সাথে আমার ইমার্জেন্সি কথা আছে। যতগুলো দ্বন্দ্ব সমাস কমেন্ট করছে না, তোমাদের আব্বু আম্মুর সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, ইমার্জেন্সি, বুঝছো? তোমাদেরকে এনিহাও রিমান্ডের ব্যবস্থা করতে হবে, তোমাদেরকে এনিহাও রিমান্ডের ব্যবস্থা করতে হবে, নয়তো তোমাদেরকে ডিম থেরাপি দিতে হবে। ডিম থেরাপি হচ্ছে মনে করো জেলখানার মধ্যে তো তোমার ওই যে রিমান্ডে দেয়, মনে করো মানে কারেন্টে শক দেয়, তো সব সময় কারেন্টে শক দেয় না, যখন কারেন্ট চলে যায় তখন কি করে, তখন হচ্ছে ওদেরকে ডিম সিদ্ধ করে মনে করো একটা স্পেশাল জায়গা দিয়ে ডিমটা ওদেরকে দেওয়া হয় আর কি, মুখ দিয়ে না, একটা স্পেশাল জায়গা দিয়ে দেওয়া হয়, একবার গরম ডিম। তোমাদেরকে যদি এরকম শাস্তি দেওয়া যায় তো আমার কলিজাটা অনেক ঠান্ডা হইতো, বুঝছো? ওকে, আসো একটু ভালো করে খেয়াল করো। আমি তোমাকে কি বলছিলাম, একটু ভালো করে খেয়াল করো। দ্বন্দ্ব সমাসে আমার দুইটা পদ প্রাধান্য পাবে, দ্বন্দ্ব সমাসে আমার দুইটা পদ প্রাধান্য পাবে। আচ্ছা বড় ভাই, এই যে একটা ওয়ার্ড দেখতেছো না, বড় ভাই, একটা ওয়ার্ড তুমি দেখতে পাচ্ছ যে কি বড় ভাই, তুমি জাস্ট একটু সিম্পলি চিন্তা করো, বড় ভাই দ্বারা কোনটা বুঝায়, বড় কি বুঝায় নাকি ভাই কি বুঝায়? তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো তো, তুমি কি বড়কে দেখে ভাইয়ের কথা মনে হয়, নাকি তোমার ভাই বড় ভাই দ্বারা কি বড় বুঝে না ভাই বুঝে? ভাই কেটে চিন্তা করো, তার মানে কি বড় একজন ব্যক্তি, ভাই একজন ব্যক্তি, বিষয়টা কেমন? তোমার যেমন দেখো একটা ওয়ার্ড তোমাকে দ্বন্দ্ব সমাস কি বলছে, মা বাবা, এখানে মাও আলাদা বাপও আলাদা। এখন বড় ভাই মানে কি বড় একজন আর ভাইও আলাদা, বিষয়টা কিরকম? তোমরা আমারে বুঝাও, যারা যারা আনসার দিছো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তোমরা বাইরে বুঝাও, যারা যারা আনসার দিছো এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, বাইরে বুঝাও। মা দ্বারা কি মা বাবা কি মাও আলাদা বাপও আলাদা। ভাই বোন মানে কি ভাইও আলাদা বোনও আলাদা, ভাইও আলাদা বোনও আলাদা। এখন বড় ভাই মানে কি বড় একজন ব্যক্তি ভাইও একজন ব্যক্তি, এখানে কি দুজন ব্যক্তি? সবগুলারে পিড়াইয়া মারে ফেলের পর হইতো। তাহলে বড় ভাই দ্বারা কি একজন ব্যক্তিকে বুঝাইছে, বড় ভাই দ্বারা আমার একজন ব্যক্তিকে বুঝাইছে। চালাক চতুর মানে কি একজনের চালাক একজনের চতুর, তাই নাকি চালাক চতুর? নো, যেই চালাক সেই চতুর। মনে করে একটা লোক মনে করে বললাম যে সুফিয়ান অনেক চালাক চতুর, তার মানে কি সুফিয়ানরাই বলছে, একজনকে বলছে। এখানে দেখো নীল আকাশ, তুমি জাস্ট একটু সিম্পলি চিন্তা করো, নীল আকাশ মানে কি নীল একটা আকাশ একটা, নাকি তুমি আকাশটা দেখার কথা বলতেছো উফ নীল আকাশ কি সুন্দর, তাহলে তুমি একটা বিষয়কে বুঝাইছো। এই দেখো নীল আকাশ দ্বারা তুমি কি দুইটা বিষয়কে বুঝাইছো, নীলকেও বুঝাইছো, নীল একটা জিনিস আকাশ একটা জিনিস, দুইটি কি আলাদা? নো, নীল আকাশ দ্বারা তুমি আকাশকে দেখেই বলতেছো কি এটা নীল আকাশ। যেমন জজ সাহেব, কি বলতো জজ সাহেব মানে কি জজ একজন ব্যক্তি সাহেব আর একজন ব্যক্তি, এভাবে কি দুজন কি আলাদা, নাকি যিনি জজ তিনিই সাহেব, যার তুমি জজ বলছো তিনি সাহেব, এই কারণে বলছো তুমি জজ সাহেব। ভাইকে একটু বলো তো, বলো একটু ভাইকে বলো, তোমরা যারা যারা এটা আনসার করছো, তাহলে তোমরা যারা যারা আনসার করছো এগুলো দ্বন্দ্ব সমাসের বেসিকটা তো তোমাদের ভুল আছে। তাহলে দ্বন্দ্ব সমাসে তো উভয় পদ প্রাধান্য পাবে, দ্বন্দ্ব সমাসে তোমাকে উভয় পদেরই প্রাধান্য পাবে, মা বাবা ভাই বোন, এভাবে তোমাকে উভয় পদের প্রাধান্য পাবে। কেমন? সো এইগুলোর সাথে দ্বন্দ্ব সমাসের মিল দেখা যাবে না, এগুলো হচ্ছে তোমার কি দ্বন্দ্ব সমাসের সাথে মিল দেখা যাবে না। কেমন? ওকে 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 ওকে। আসো এবার তাহলে আমরা সামনে যাব, ভাই এখন দ্বন্দ্ব সমাসের প্রকারভেদগুলো কি কি, দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ কি কি এটা আমার জানার জন্য গুরুত্বপূর্ণ। দেখো পরীক্ষার মধ্যে এই যে তোমার দ্বন্দ্ব সমাসগুলো আছে, যেমন কি বলতো মিলনার্থক দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। কোন কোন বইতে আছে 14 প্রকার, কোন কোন বইতে আছে 15 প্রকার, 16 প্রকার, কোন কোন বইতে আছে 13 প্রকার। এই কারণে আমরা কত প্রকারে যাব না, আমরা পড়বো হচ্ছে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকের গুরুত্ব কি না জানলে দেমিক অপরিসীম, এরকম দ্বন্দ্ব সমাস কত প্রকার জানি না। সো
দ্বন্দ্ব সমাস নানা প্রকার, দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকার, যেটা আমার পরীক্ষার মধ্যে আসবে না দ্বন্দ্ব সমাস কত প্রকার। সো আমরা দ্বন্দ্ব সমাস কিভাবে পড়বো, দ্বন্দ্ব প্রকাশ অনেক প্রকার, নানা প্রকার। আসো তোমাকে ভাই দেখা দিচ্ছি। যেমন কি একটা দ্বন্দ্ব সমাস হচ্ছে কি মিলনার্থক দ্বন্দ্ব সমাস। কোন সমাস? মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আমি আবার রিপিট করতেছি, মনে করো তোমার পরীক্ষার মধ্যে আসছে চাচা চাচি কোন সমাস, তোমাকে লিখতে হবে না এটা মিলনার্থক দ্বন্দ্ব, তুমি শুধু দ্বন্দ্ব দিলে তোমার হবে। আবার এটা মিলনার্থক, ওইটা বিরোধার্থক, এরকম তোমাকে আলাদা আলাদা করে দেওয়া লাগবে না। এটা এরকম তোমাকে আলাদা আলাদা করে দেওয়া লাগবে না, এরকম তোমাকে আলাদা আলাদা করে দেওয়া লাগবে না। প্লিজ মনোযোগ দিয়ে ক্লাস করো, কমেন্টের মধ্যে গুতাগুতি না করে মনোযোগ দিয়ে ক্লাস করো, কিছু শিখতে পারবা। সমাজ জিনিসটা এত বছর পড়ে এসে এখন যদি সমাজ না পারো, আমি তোমাকে কথা দিলাম আজকে মনোযোগ দিয়ে ক্লাস করো, সমাজ আমি তোমাকে শিখাবো, ইনশাল্লাহ তোমার একটা সমাজ ভুল হবে না। কেমন? ওকে আসো দেখো, এই যে মনে করো মিলনার্থক সমাজ কি হয়। মিলনার্থক হচ্ছে জাস্ট এক্সাম্পলটা বাদে মিলনার্থক সমাজ হচ্ছে তোমার কি, মিলনার্থক সমাজ হচ্ছে তোমার মানে মিলন ঘটে যার সাথে যার মিলন ঘটে। অর্থাৎ আমি বলি না তোমার সাথে আমার মিলন ঘটছে, দেখো তো তোমার মায়ের সাথে বাবার মিলন ঘটছে না, মাসির সাথে পিসির মিলন ঘটছে, মামার সাথে মামির মিলন ঘটছে, চাচার সাথে চাচির মিলন ঘটছে, খালার সাথে খালার মিলন ঘটছে। তাহলে এই যে মনে করো যার সাথে যার মিলনের সম্পর্ক, এটা হচ্ছে তোমার মিলনার্থক সমাস। এটা তোমার কি সমাস? মিলনার্থক সমাস। মিলনার্থক সমাসের আরেকটু উদাহরণ হচ্ছে চা বিস্কুট। কি বলতো? চা বিস্কুট। মিলনার্থক সমাসের আরেকটু উদাহরণ হচ্ছে চা বিস্কুট। এটা দ্বারা বোঝায় এক অন্যের পরিপূরক। মিলনার্থক সমাস দ্বারা বোঝায় এক অন্যের পরিপূরক। দেখো চা যেরকম বিস্কুটের পরিপূরক, বিস্কুট তোমার চায়ের পরিপূরক, এরকম আর কি। মানে চার তোমার মানে বিস্কুটটা ভিজে কোথার মধ্যে? চায়ের মধ্যে ঢুকে ভিজে, এই কারণে এটাকে একটা পরিপূরক বলা হয়। এই কারণে চা বিস্কুট তোমার কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এখন ভাই বোন কিভাবে এক অপরের পরিপূরক? নর্মালি তোমার ভাইকে ছাড়া বোন টিকে না, বোনকে ছাড়া ভাই টিকে না, এই কারণে ভাই বোনকে বলা হয় তোমার মিলনার্থক দ্বন্দ্ব সমাস। বাট ওই যে স্বামী স্ত্রী যে মিলনার্থক সমাসটা, মিলন, ওই মিলনটা তোমার ভাই বোনের মধ্যে আসে না। এখানে আবার কেউ প্যাঁচ লাগিয়ে দিও না। কেমন? এখানে আবার কেউ প্যাঁচ লাগিয়ে দিও না। এটা হচ্ছে তোমার মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এটা হচ্ছে তোমার মিলনার্থক দ্বন্দ্ব সমাস। কেমন? ওকে ফাইন। এখন বলতেছে মাসির সাথে কিভাবে পিসির মিলন হবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মাসির সাথে আসলে পিসির মিলন হয় না, বাট মাসি পিসি ওই যে তোমার একটা আমরা মিলনের মধ্যে চলে আসছে না, এই কারণে প্রায় তোমার যদি শারীরিক মিলনটা হয় না, বাট তোমার ওই যে আমরা তোমার যেই মিলনটা তোমরা বলি, আর যেই মিলনটা তোমরা বলি, যেমন চা নাস্তা, সরি চা তোমার কি বলি এটাকে, চা বিস্কুট যেভাবে তোমার হয়েছে একটা একটার পরিপূরক, মা বাবা যেরকম একজন একজন পরিপূরক একজনের থাকতে পারে না, এরকম তোমার মাসি পিসিকে বলো পরিপূরক করতে বলে, পরিপূরক করতে বলে। কেমন? পরিপূরক করতে বলে, পরিপূরক করতে বলে। ওকে ফাইন। আসো ভাই তোমাকে আবার দেখাচ্ছি। এরপরে দেখো একজন বলছে প্রশ্ন আসবে কিভাবে, তোমাকে দিবে তোমার পরীক্ষার হলে দিবে মামা মামি। এখন তোমাকে প্রথমে দিতে হবে এটা কোন সমাস, মামা মামি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এরপরে সামনে এটার ভেষবাক্য করা লিখতে হবে। প্রথমে লিখতে হবে এটা কোন সমাস? দ্বন্দ্ব সমাস। এরপরে এটা ভেষবাক্য লিখতে হবে। প্রত্যেকটা সমাস সম্পর্কে জাস্ট স্টে কানেক্টেড, তুমি পারবে সবকিছু। এরপরে দেখো বিরোধার্থক দ্বন্দ্ব সমাস কোনগুলো। বিরোধার্থক মানে কি? একটার সাথে বিরুদ্ধে বুঝেছে, একটা বিরুদ্ধে বুঝেছে। দেখো দেখো স্বর্গের বিরুদ্ধে কি? নরক। স্বর্গের বিরুদ্ধে কি? নরক। যে স্বর্গে যায় সে নরকে যাবে না, যে নরকে যাবে সে স্বর্গে যাবে না। এরপরে দেখো দা কমলা মানে কি? দা কমলা হচ্ছে আমরা বলি না মাগো দুজন মধ্যে কি দা কমলা সম্পর্ক, মানে একজন আরেকজন আমরা কাটিয়ে দেবো একজন আরেকজনে। দা কমলা মানে কি? দেখো এই দেখো এইটা হচ্ছে তোমার মনে করো কি দা, এটা হচ্ছে তোমার দা, আর এটা হচ্ছে মনে করো কোমড়া। এখন দা কোমড়ার কি করে? আদর করে না, দা তো কোমড়াটা কাটিয়ে ফেলে, এই কারণে দা কমলা হচ্ছে একজন বিরোধী সম্পর্ক। এরপর অহিনুকুল মানে কি? অহিনুকুল হচ্ছে তোমার কি? বিরোধী সম্পর্ক। অহিনুকুল তোমার কি সম্পর্ক? বিরোধী সম্পর্ক। এরপরে বিপরীতার্থক শব্দ, সৎ অসৎ দুইটা দ্বারা বিপরীত বুঝেছে, জমা খরচ বিপরীত বুঝেছে, ছোট বড় দুইটা দ্বারা আলাদা আলাদা বুঝেছে, পাপ পুণ্য আয় ব্যয় জন্ম মৃত্যু এগুলো দ্বারা বিপরীত বুঝেছে। এরপরে সমার্থক দ্বন্দ্ব কি? সমার্থক মানে কি? একটা সমার্থক শব্দ, হাটের সমার্থক শব্দ বাজার, ধনের সমার্থক দৌলত, রাজার সমার্থক শব্দ বাচ্চা, বই সমার্থক শব্দ পুস্তক। এরপরে সংখ্যা, এগুলো আমার তেমন আসে না, এগুলো আমার তেমন আসে না, এগুলো আমার তেমন আসে না। মানে এই যে জাস্ট কলম টলম, কাপড় চোপড়, চাটা, হ্যাঁ এগুলো হচ্ছে আমার মোটামুটি। বাট আমার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এগুলো না। এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক, বিপরীতার্থক আর সমার্থক। আমার মোটামুটি এগুলো মাঝে মাঝে আসে। বাট এই যে মনে করো ওয়ার্ডগুলো আসবে ছোট বড় আয় ব্যয়, এগুলো আমার যে মিলনার্থক দ্বন্দ্ব দিতে হবে, আমাকে সমার্থক দ্বন্দ্ব দিতে হবে, বিপরীত দ্বন্দ্ব দিতে হবে, এভাবে দেওয়ার দরকার নাই, শুধু দ্বন্দ্ব সমাস দিলে হবে। বলো বুঝছো কিনা? এগুলো আমার পরীক্ষার মধ্যে শুধু দ্বন্দ্ব সমাস দিলে হবে, এগুলো আমার পরীক্ষার মধ্যে শুধু দ্বন্দ্ব সমাস দিলে হবে। অহিনুকুল মানে কি? অহিনুকুল হচ্ছে সাপ বেজি। অহিনুকুল, ওহি মানে হচ্ছে সাপ, নকুল মানে হচ্ছে বেজি। নকুল মানে ছিল না বেজি, বেজি ওই যে তোমার যারা কিরণ মেলা দেখছো, ওই যে তোমার নকুল কে ছিল? বেজির মতো ছেলেটা ছিল। আর ওই হয়েছে সাপ। দেখবে সাপে বেজির দেখলে একটা আরেকটা পারে না, যে তোমার মনে করো মানে একটা আরেকটার যে হান মানে কি যে করে এরকম আর কি, বুঝো নাই? মানে একটা বিরোধার্থক সমাসের। কেমন? ওকে ওকে ওকে, 2 আর 3 বুঝি নাই। 2 আর 3 কেন বুঝো না? 2 হচ্ছে তোমার কি সমাস? বিরোধার্থক। বিরোধ মানে হচ্ছে বিরোধী, স্বর্গের বিরোধী নরক, যে স্বর্গে যায় সে নরকে যাবে না। এরপরে তোমার কি দা কোমড়া মানে কি? দা কোমড়ার সাথে কেমন সম্পর্ক? দা কোমড়াকে আদর করে একজন আরেকজন রে না, দা কোমড়ার মানে
দা যদি কমলা দেখে কাটে, দা দিয়ে কমলা কাটে, এই কারণে বিরোধাত্মক বুঝেছে। কেমন? অহি নকুল, অহি হয়েছে সাপ, নকুল হয়েছে তোমার কি বেজি। সাপের বেজির কখনো তোমার কি ভালো সম্পর্ক না। সাপ বেজি একটা দেখলে কে পারে না কারো সবল মারতে, এগুলো হচ্ছে বিরোধাত্মক সমাস। এর বিপরীত শব্দ মানে কি? শত বিপরীত শব্দ আছে, যত বিপরীত শব্দ আছে, যত বিপরীত শব্দ আছে, সবগুলো বিপরীত শব্দ হচ্ছে তোমার বিপরীতার্থক তোমার দ্বন্দ্ব সমাস। কেমন? ওকে ফাইন। আসো এখান থেকে আমার পরীক্ষা, এখন দেখো আমার পরীক্ষার হলে আসবে এই জায়গা থেকে। আসো আমার পরীক্ষার হলে আসবে এই জায়গা থেকে, আমার পরীক্ষার হলে আসবে এই জায়গা থেকে, আমার পরীক্ষার হলে আসবে এই জায়গা থেকে। ওকে ফাইন। আসো 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 আসো, কোন জায়গা থেকে? আসো অলোক দ্বন্দ্ব সমাস। দেখো আমার পরীক্ষার হলে আসবে অলোক দ্বন্দ্ব সমাস থেকে। কি বলতো? অলোক দ্বন্দ্ব সমাস। ভাই হোয়াট ইজ অলোক? অলোক মানে হচ্ছে অ প্লাস লোক। অ মানে কি? দেখো সবসময় অ মানে কি? সবসময় অ মানে কি? অ মানে হচ্ছে তোমার নেগেটিভ বুঝাবে, না বুঝাবে। অ মানে তোমার কি বুঝাবে? না বুঝাবে। অ মানে তোমার কি বুঝাবে? না বুঝাবে। যেমন আমি তোমার যদি একটা কি বলি বলতো, মনে করো আমার বউ আমাকে কি বলছে, আমার বউ আমাকে বলছে সুফিয়ান তোমার সাথে আমার কোনো মিল নাই, তোমার সাথে আমার কি রয়েছে? অমিল রয়েছে। তার মানে কি? অমিল মানে কি? মিল নাই। অমিল দ্বারা কি বুঝেছে? নাই বুঝেছে। তোমার সাথে আমার কোনো মিল নেই, আহা। তাহলে অ দ্বারা কি বোঝায়? না বোঝায়। তাহলে লুপ মানে কি? লুপ মানে হচ্ছে লুপ্ত হওয়া। লুপ মানে কি? লুপ মানে হচ্ছে তোমার কি? লুপ্ত হওয়া। মানে কি? লুপ মানে হচ্ছে তোমার লুপ্ত হওয়া। লুপ্ত হওয়া মানে কি? মানে বিলুপ্ত হওয়া, চলে যাওয়া। বিলুপ্ত হওয়া, চলে যাওয়া। হ্যাঁ, কোনো কিছু লুপ্ত হওয়া, বিলুপ্ত হওয়া, চলে যাওয়া। তার মানে কি? অলোপ মানে কি? না, লুপ্ত হয় না, মানে বিলোপ পায় না বা বিলুপ্ত হয় না। লুপ মানে হচ্ছে লুপ্ত হওয়া, আর অ মানে হচ্ছে না। তার মানে কি? লুপ্ত হয় না বা বিলুপ্ত হয় না। কি বিলুপ্ত হয় না? কি বিলুপ্ত হয় না? একটা জিনিস বিলুপ্ত হয় না, সেটা হচ্ছে আমার বিভক্তি। কি বিলুপ্ত কি হয় না? সেটা হচ্ছে আমার বিভক্তি। ওকে ফাইন ভাই, কিচ্ছু বুঝি নেই, বুঝার দরকার নেই, জাস্ট ভাইয়ের সাথে স্টে কানেক্টেড। এরপর এখন তুমি বুঝবে। দেখো অলুক অর্থ হচ্ছে যা লোপ পায় না। অলুক অর্থ কি? যা লোপ পায় না। অলুক মানে কি? লোপ পায় না। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন ভাই এখন তোমাকে বলছি, এই যে আমরা একটু আগে পড়লাম না হাট বাজার, দেখো তো একটু উদাহরণ দেখো। আমরা একটু আগে পড়লাম না হাট বাজার, একটু ভালো করে খেয়াল করো। আমরা একটু আগে কি পড়ছি? মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি আবার বলতেছি, মনোযোগ না দিলে সমাজ জীবনেও পারবে না। দেখো এই শব্দটিকে হাট বাজার, তাহলে দেখো তো এই হাট বাজার, হাট বাজার, দেখো এটা আমার সমার্থক দ্বন্দ্ব সমাস। কি সমাস? সমার্থক দ্বন্দ্ব সমাস। এখন আমরা অনেক সময় দেখবা ওই যে তোমার দেবের একটা গান আছে না, হাটে বাজারে হেই, এই যে তোমার দেখো তো এখানে কি বলছে? হাটে বাজারে। কি বলছে? হাটে, হাটে বাজারে, হাটে বাজারে। তার মানে দেখো তো হাটে বাজারে, এই যে তোমার হাটে এর সাথে তোমার কি যুক্ত করছে? এ যুক্ত করছে। আবার বাজারে এর সাথে তোমার কি যুক্ত করছে? এ যুক্ত করছে। তার মানে দুইটা শব্দের সাথে আমার হাটে বাজারে এই বিভক্তি যোগ পাইছে, এখানে এই বিভক্তি যোগ পাইছে। তার মানে এখানে আমার কি বিভক্তি লোপ পাইছে? বিভক্তি লোপ পায় নাই। এরকম দুইটা সমাস, অর্থাৎ দুইটা শব্দে পূর্বপদ এবং পরপদ যদি বিভক্তি লোপ না পায় সেটাকে বলে অলোক দ্বন্দ্ব সমাস। সেটাকে কি বলে? অলোক দ্বন্দ্ব সমাস। পূর্বপদ এবং পরপদ যদি বিভক্তি লোপ না পায় সেটা হচ্ছে আমার কোন সমাস? অলোক দ্বন্দ্ব সমাস। সেটা আমার কোন সমাস? অলোক দ্বন্দ্ব সমাস। যেমন দেখো তো তোমাকে ভাই আরেকটা বলতেছি, মেন শব্দ কি? কাগজ কলম। আমার মেন শব্দ কি? মেন শব্দ হচ্ছে আমার কাগজ কলম। মেন শব্দ হচ্ছে আমার কাগজ কলম। দেখো আমরা কি বলছি? কাগজে কলমে, এখানে তোমার এ আছে, এখানে এ আছে। তার মানে উভয় পদের মধ্যে আমার বিভক্তি লোপ পায় নাই। গড় বাইর, আমরা কি বলি? গড় বাইর, গড়ে বা বাইরে। বাট দেখো তো এখানে তোমার দেখো গড়ে এখানে যুক্ত হয়েছে বাইরে। আমার মেন শব্দ হচ্ছে বাহির, বাহির। বাট এখানে বলছে কি? বাহিরে। এই যে একার যুক্ত হয়েছে, উভয় পদে একার যুক্ত হয়েছে। দুধে বাতে, মেন শব্দ দুধ ভাত। আমরা বলি না যা তুই দুধ ভাত, তোর খেলার মধ্যে দুধ ভাত হিসেবে নিয়েছে। বাট এখানে কি বলছে? দুধে বাতে, দুইটার মধ্যে আমার বিভক্তি যুক্ত হয়েছে। তার মানে এই যে বিভক্তির লোপ পায় নাই কোন পদে? উভয় পদে। এটা হচ্ছে আমার অলোক দ্বন্দ্ব। বলো অলোক দ্বন্দ্ব বুঝছো কিনা? বলো লক্ষ্মী ছেলেমেয়েরা অলোক দ্বন্দ্ব বুঝছো কিনা? অলোক দ্বন্দ্বতে আমার উভয় পদে বিভক্তি লোপ পাবে না, বিভক্তি লোপ পাবে না। অলুক অর্থ কি? যা লোপ পায় না। অলুক অর্থ লোপ পায় না। তার মানে কি? উভয় পদে আমার বিভক্তি লোপ পাবে না, সেটা হচ্ছে আমার অলুক সমাস। সেটা হচ্ছে আমার অলুক দ্বন্দ্ব সমাস। সেটা আমার কোন সমাস? সেটা হচ্ছে আমার অলুক দ্বন্দ্ব সমাস। সেটা হচ্ছে আমার কোন সমাস? সেটা হচ্ছে আমার অলুক দ্বন্দ্ব সমাস। সেটা হচ্ছে আমার কোন সমাস? সেটা হচ্ছে আমার অলুক দ্বন্দ্ব সমাস। সেটা হচ্ছে আমার কোন সমাস? আমার অলুক দ্বন্দ্ব সমাস। বলো বুঝছো? ওকে ওকে ওকে। বিভক্তি লোপ পাওয়া মানে কি? বিভক্তি লোপ পাওয়া মানে হচ্ছে বিভক্তি, দেখো আমার মেন শব্দটা কি ছিল? আমরা পড়লাম না, আমার মেন শব্দ হচ্ছে তোমার দেশ বিদেশ। আমার মেন শব্দ হচ্ছে তোমার দেশ বিদেশ। আমার মেন শব্দ হচ্ছে তোমার দেশ বিদেশ। এইটা এখন আমি তোমাকে কি বললাম? এটা না বলে আমি বলছি দেশে বিদেশে। এটা না বলে তোমাকে আমি বলছি দেশে বিদেশে, দেশে বিদেশে। এই যে তোমার আমার মেন শব্দ দেশ, বাট আমি একটা শব্দ এখানে অ্যাড করছি। এটা কি? দেশ এ, এ দেশে এ কার অ্যাড করছি। এখানে বিদেশ না বলে কি বলছি? বিদেশে। এই যে এই কারটা অ্যাড করছি, এটা অ্যাড করছি। তাহলে এই শব্দের মধ্যে দেখো তো, এই শব্দের মধ্যে
এই বিভক্তি লোপ পাইছে, পাই নাই, এটা হচ্ছে তোমার বিভক্তি লোপ পাওয়া। এখানে লোপ পাইছে, পাই নাই, বাট এখানে কিন্তু কোনো বিভক্তি নেই। কেমন? এই যে বিভক্তি যেখানে লোপ পায় না, বিভক্তি যেখানে লোপ পায় না সেটাই হচ্ছে অলোক সমাস। এখন যখন দুইটা পদে বিভক্তি লোপ পায় না সেটা হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। কেমন? আসো এই যে তোমার অলোকের বিষয়টা আমরা সামনে আরো ক্লিয়ার হবো। এখন তোমরা বলবে আমি বিভক্তি পারি না, এখন বিভক্তি না পারলে তোমার এখন আমার বিভক্তি পড়াতে দেবো, প্রথম বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, এগুলো আমরা ইনশাআল্লাহ তৎপুরুষ সমাসের আগে পড়বো। ওকে ফাইন। আসো এখন আমরা অলোক দ্বন্দ্বের পরে অন্য একটা দ্বন্দ্ব পড়বো। আমরা অলোক দ্বন্দ্বের পরে অন্য একটা দ্বন্দ্ব পড়বো, সেটা হচ্ছে একশেষে দ্বন্দ্ব। কেমন? সেটা হচ্ছে আমার একশেষে দ্বন্দ্ব। একশেষে দ্বন্দ্বটা আমার তেমন ইম্পর্টেন্ট না, আমার এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষা আসে না। জাস্ট একটু মাথায় রাখবা, এই যে তোমার ভাই কি বলছি, দম্পতি বলছি, ভাই কি বলছি, তোমরা বলছি, আমরা বলছি, এই সমাসগুলো হচ্ছে তোমার একশেষে দ্বন্দ্ব সমাস। একটু মাথায় রাখবা, একশেষে দ্বন্দ্ব হচ্ছে এগুলা দম্পতি, তোমরা, আমরা। জাস্ট একটু মাথায় রাখবে, এটা আমার পরীক্ষাতে তেমন একটা আসে না, এটা আমার পরীক্ষাতে তেমন আসে না। যদি মনে করো, যেমন আমি তোমাকে আরেকটা প্যাচ বলি, এখানে এই যে তোমরাও তেমন একটা আসে না, আবার দম্পতিটা আসে। দম্পতিটা তুমি একশেষ দ্বন্দ্ব বা শুধু দ্বন্দ্ব সমাস দিলেও হবে, একশেষ না দিলেও হবে। বাট এই যে আমরা একটা সমাস, এই আমরা সমাসটা বেসিক্যালি হচ্ছে তোমার নিত্য সমাস। আমরা সমাসটা কোন সমাস? আমরা সমাসটা বেসিক্যালি হচ্ছে নিত্য সমাস। বাট তোমার নিত্য সমাস না হলে, দেখো এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, আমরা হচ্ছে বেসিক্যালি নিত্য সমাস, যেটা আমরা পরে পড়বো। আর যদি নিত্য না থাকে অপশনে, তাহলে আমরা কোন সমাস দিই? একশেষ দ্বন্দ্ব সমাস দিই। বাট যেহেতু আমার এখন এইচএসসিতে তোমার কোনো অপশন নাই, আমাকে লিখতে হবে, সো আমরা কি তোমার নিত্য সমাস দিব, আমরা কি তোমার দ্বন্দ্ব সমাস দিব না। সো এটা আমরা আপাতত স্কিপ করব, এই সমাসটা আমরা আপাতত স্কিপ করবো। কেমন? আসো এরপরে আসো, খুবই গুরুত্বপূর্ণ, এরপর আসো খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস। নিপাতনে তোমরা বুঝো বলো তো, নিপাতন মানে কি বুঝো বলো? আচ্ছা তোমরা বিভক্তি কি বিষয়টা বুঝো না? আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বিভক্তি বুঝো না, তোমাদেরকে একটু বুঝে দিচ্ছি। বিভক্তি হচ্ছে, মনে করো ভাই তোমাকে কি বললাম, মনে করো একটা মিনিট বিভক্তিটা বুঝে দিচ্ছে। মনে করো ভাই তোমাকে কি বললাম, মনে করো এই যে মনে করো সুফিয়ান ভাইয়া, সে কি বলতো এই যে বিয়ে পাগলা, সে কি বিয়ে পাগলা, তার খুবই ইচ্ছে সে বিয়ে করবে। এখন মনে করো বিয়ে পাগলা মানে কি? বিয়ে পাগলা মানে কি তুমি যদি চিন্তা করো তো, বিয়ের জন্য পাগল। বিয়ে পাগলা মানে কি? বিয়ে পাগলা মানে হচ্ছে বিয়ের 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 জন্য পাগল, বিয়ের জন্য পাগল। এবার দেখো তো এখান থেকে তোমার কি লোপ পাইছে, মাঝখান থেকে এই জন্য ওয়ার্ডটা কিন্তু লোপ পাইছে, এই জন্য ওয়ার্ডটা কিন্তু লোপ পাইছে। এখন এই জন্যটা হচ্ছে তোমার কোন বিভক্তি বলো তো? এই জন্যটা হচ্ছে তোমার চতুর্থী বিভক্তি। কোন বিভক্তি? চতুর্থী বিভক্তি। এখন তোমাকে বিভক্তি করে জানতে হবে। পঞ্চমী বিভক্তি কি? যেমন হতে দেখেছি, এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি। ষষ্ঠ বিভক্তি কি? র বা এর। যেমন ভাই যদি তোমাকে বলি যে মামা বাড়ি, ভাই যদি তোমাকে বলি কিরে কই যাবি, আমি মামা বাড়ি যাব। মামা বাড়ি মানে কি? মামা বাড়ি হচ্ছে মামার বাড়ি। এই যে এখান থেকে তোমার রটা লোপ পাইছে, র হচ্ছে তোমার ষষ্ঠী বিভক্তি। সো বিভক্তিটা আমাকে কোনো না কোনো বই থেকে পড়তে হবে, অথবা ভাই তোমাকে অন্য ক্লাসে তোমাকে এরকম দিয়ে দেবে। কেমন? ওকে আসো তাহলে বিভক্তিটা মানে বেসিক্যালি তো বুঝতে পারছো যে আমার কিছু একটা আছে, এই জিনিসটা আমার লোপ পাইছে। কেমন? ওকে আসো এখন আমরা পড়বো নিপাতন দ্বন্দ্ব সমাস। কি পড়বো? নিপাতন দ্বন্দ্ব সমাস। দেখবে নিপাতন মানে হচ্ছে যেটা কোনো আইন মানে না। নিপাতন মানে কি? নিপাতন মানে হচ্ছে কোনো আইন মানে না। এতক্ষণ আমরা দ্বন্দ্ব সমাস পড়ছি না, তোমার উভয়পদ প্রাধান্য পাইতে হবে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। বাট নিপাতন মানে হচ্ছে যেটা কোনো আইন মানে না, কোনো আইন মানে না, এটা নিপাতন দ্বন্দ্ব সমাস। যেমন কি এই ওয়ার্ডগুলো কি? অহর্নিশ। অহর্নিশ মানে কি? অহ ও নিশা। অহরাত্র মানে কি? অহ ও রাত্রে। দিবারাত্র। কুশীলভ, কুশ ও লভ, খুবই গুরুত্বপূর্ণ। দেবে এইচএসসির বোর্ড কোশ্চেনের জন্য এবং অ্যাডমিশনের জন্য কুশীলভ, এটা অনেকবার আসছে। এটা হচ্ছে কোন দ্বন্দ্ব সমাস? শুধু দ্বন্দ্ব সমাস দিলে হবে না, এটাকে তোমাকে দিতে হবে নিপাতনের সিদ্ধ দ্বন্দ্ব সমাস। কি দিতে হবে? নিপাতনের সিদ্ধ দ্বন্দ্ব সমাস। এখন নিপাতনের সিদ্ধ দ্বন্দ্ব সমাসগুলা আমার কোনো নিয়ম মানে না। নিপাতনের সিদ্ধ দ্বন্দ্ব সমাসগুলো আমার কোনো নিয়ম মানে না। নিয়ম মানে না আমি বুঝতাম যে তাহলে এটা তোমাকে বোঝানো যেত যে এটা এইভাবে দ্বন্দ্ব সমাস, এটা তো নিয়ম মানে না। সো এটাকে তোমাকে মুখস্থ করতে হবে। অহর্নিশ, অহরাত্র, দিবারাত্র, কুশীলভ, এই চারটা সমাস হচ্ছে আমার নিপাতন দ্বন্দ্ব সমাস। এই চারটা সমাস হচ্ছে আমার নিপাতন দ্বন্দ্ব সমাস। এই চারটা সমাস হচ্ছে আমার নিপাতন দ্বন্দ্ব সমাস। কেমন? তোমরা বুঝতে পারছো না বলো? আচ্ছা নন্দিনী দত্ত যে কোশ্চেনটা করছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি আমি এত প্রকারভেদের নাম না জানি, শুধু দ্বন্দ্ব সমাস লিখলে হবে কিনা? আসো ভাই তোমাকে বলতেছি যেটা অলোক দ্বন্দ্ব সমাস। ভাই তোমাকে বলি, এই যে অলোক, এই অলোক আর নিপাতনে এই দুইটার সময় শুধু লিখতে হবে যে এটা অলোক দ্বন্দ্ব সমাস, এটা নিপাতন দ্বন্দ্ব সমাস। আর বাকিগুলো তো তোমাকে একবারও লিখতে হবে না। সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, প্রায় বিরোধার্থক দ্বন্দ্ব, এগুলো তোমাকে লিখতে হবে না। এগুলো ভাই তোমাকে দিচ্ছি কেন? আগে থেকে তোমার মাথার মধ্যে সেট করে রাখতেছে। অ্যাডমিশনে আইসা তোমাকে আবার শুধু দ্বন্দ্ব দিলে হবে না, অ্যাডমিশনে এসে তোমাকে আবার পড়তে হবে এটা সমার্থক দ্বন্দ্ব, এটা বিপরীতার্থক দ্বন্দ্ব, এটা বিরোধার্থক দ্বন্দ্ব। অ্যাডমিশনের জন্য ওইটা। বাট আমার এইচএসসির জন্য আমার শুধু অলোক দ্বন্দ্ব আর নিপাতন দ্বন্দ্ব, এই দুইটাকে আলাদা করে আনসার করতে হবে। বাট বাকি সবগুলোর দ্বন্দ্বের মধ্যে দিলে হবে। কেমন? ওকে বলো লক্ষ্মী ছেলেমেয়েরা, তোমরা কি বুঝতে পারছো?
বলো বলো, লক্ষ্মী ছেলেমেয়েরা, তুমি কি বুঝতে পারছো? বলো, মামা মামি দ্বন্দ্ব সমাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে লিখলে হবে, মামা মামি দ্বন্দ্ব সমাস, এরপরে ব্যাস বাক্য লিখবা মামা ও মামি। কেমন? ওকে 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 ওকে। লক্ষ্মী ছেলেমেয়েরা তোমরা বুঝতে পারছো? ওকে 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 ওকে, আই থিঙ্ক তোমরা বুঝবার পারছো, আই থিঙ্ক লক্ষ্মী ছেলেমেয়েরা ওই তো বুঝবার পারছো। আসো এখন মনে করো যদি তোমরা বুঝবার পারো, চলো এখন তোমাকে একটা কোশ্চেন করি, বলো তো ছেলে মেয়ে কোন সমাস? বলো তো, বলো তো, এই যে তোমার ছেলে মেয়ের নাম শুনলে তোমার কোন সমাস? বলো। ওই যে আমার এখনো মনে আছে, ছোটোবেলায় যখন ক্লাস 4-এ পড়তাম না 5-এ পড়তাম আর কি, আমাদের একটা ম্যাডাম ছিল, বড় ম্যাডাম আর কি, তো আমাদেরকে মাঝে মাঝে যখন বলতো ছেলে মেয়ে একসাথে দাঁড়াও, তখন আমরা খুবই লজ্জা হতাম, মাগু একটা মেয়ের সাথে দাঁড়াতে বলছে আমারে। অথবা যদি আমাদেরকে বলে যে তোমরা জীবনে কখনো প্রেম করি না, খারাপ কিছু করি না, মাগু প্রেম শব্দটা মুখ দিয়ে বাহির করতে মনে হতেছে কি একটা শরম পেতাম। আগের যুগের মানুষ তোমার এই শরম পেত আর কি, ছেলে মেয়ে শুনলেই মুখে হাত দিয়ে দিত, আল্লাহ কি লজ্জা লজ্জা, যদি এখন তোমাদের মধ্যে নাই আর কি। কেমন? ওকে ভাইকে একটু বলো তো ছেলে মেয়ে কোন সমাস? বলো। ছেলে মেয়ে দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব সমাস এটা কি জানো? ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব সমাস এটা কি জানো? ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব সমাস এটা কি জানো? বলো তো। ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব সমাস এটা কি জানো? বলো তো, বলো বলো, ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব সমাস এটা কি জানো? ছেলে মেয়ে কোন দ্বন্দ্ব সমাস? বিপরীত দ্বন্দ্ব সমাস, ওকে ফাইন। অলোক দ্বন্দ্ব সমাস, ওকে ফাইন। ওকে ওকে ওকে। অলোক দ্বন্দ্ব সমাস, ওকে ফাইন। ওকে 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 ওকে। ছেলে মেয়ে হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস, একজন হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। তাই নাকি? ছেলে আর মেয়ের সাথে মিলন ঘটে যায়? ও আচ্ছা আচ্ছা, হয়তো জানতাম না। আচ্ছা একটু ভালো করে খেয়াল করো, আমরা এই জায়গাতে মিস্টেকটা করবো কোন জায়গাতে? আমরা এই জায়গাতে মিস্টেকটা কোন কোন জায়গাতে করবো? এই যে দেখো মনে হয় সবাই এখন অলোক দ্বন্দ্ব দিচ্ছে, একটু খেয়াল করো কিভাবে ওরা ভাবে। দেখো একটা ওয়ার্ড কি দেশে, একটা ওয়ার্ড হচ্ছে দেশে, দেশে বিদেশে, দেশে বিদেশে, দেশে বিদেশে। এখন এটার মেইন ওয়ার্ড কি? এটার মেইন ওয়ার্ড হচ্ছে দেশ, এটার মেইন ওয়ার্ড হচ্ছে দেশ। আর এই দেশের সাথে এই কার যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে আমার কি বাড়তি। এটার মেইন ওয়ার্ড হচ্ছে বিদেশ, এর সাথে আমার এই কার যুক্ত হয়েছে, এটা হচ্ছে এই কারণে আমরা দেশে বিদেশে কি বলি? অলোক দ্বন্দ্ব সমাস বলি। কি সমাস বলি? অলোক দ্বন্দ্ব সমাস বলি। এখন তুমি চিন্তা করো তো, ছেলে, হ্যাঁ এটার সাথে কি এ যুক্ত হয়েছে? ছেলে, এটার সাথে এ যুক্ত হয়েছে বাড়তি করে, মানে কি? তাহলে মেইন শব্দ কি? ছেল। মেন শব্দ কি? ছেল। ছেলের সাথে মানে মেন শব্দ হচ্ছে ছেল, এর সাথে এ যুক্ত হয়েছে, এরকম। মেন শব্দ হচ্ছে মেয়ে, এর সাথে তোমার এ যুক্ত হয়েছে, এরকম না। আমার মেন শব্দই তো ছেলে, আমার মেন শব্দই তো মেয়ে, উভয়ের মধ্যে এক আর একের দেখে আমরা ভাবি কি যেমন অলোক দ্বন্দ্ব সমাস, কারণ এখানে একের যুক্ত হয়েছে। না রে ভাই, মেন শব্দই আমার কি? ছেলে। মেন শব্দে আমার মেয়ে, এমন না যে মেন শব্দ ছেল এর সাথে এ আছে, মেন শব্দ মেয়ে এর সাথে এ আছে, এরকম না। আমার মেন শব্দই তো আমার ছেলে মেয়ে, এই কারণে এটাকে আমরা শুধু দ্বন্দ্ব সমাস দিব, নট অলোক দ্বন্দ্ব বা এরকম কোনো দ্বন্দ্ব দিব না, শুধু দ্বন্দ্ব সমাস দিলে আমার হবে। কেমন? কেমন? ওকে 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 ওকে, আই থিঙ্ক তোমরা বুঝবার পারছো। ওকে ফাইন, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার। আলহামদুলিল্লাহ আমাদের দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার। বলো দ্বন্দ্ব সমাসটা তোমার ক্লিয়ার হয়েছে? এই জাস্ট ভাই যা পড়াইছি না তখন, মা বাবা ভাই বোন এর মাসি বেশি, এইগুলোই তোমাকে তোমার পরীক্ষার হলে আসবে, যে এটা কোন সমাস, ওইটা কোন সমাস, মা বাবা কোন সমাস, মাসি বেশি কোন সমাস, ভাই বোন কোন সমাস, দম্পতি কোন সমাস, তোমার কুশীলব কোন সমাস, এইগুলোই তোমার পরীক্ষার মধ্যে আসবে। কেমন? বলো, তোমরা কি বুঝবার পারছো? বলো দ্বন্দ্ব সমাস ক্লিয়ার, দ্বন্দ্ব সমাস ক্লিয়ার, দ্বন্দ্ব সমাস ক্লিয়ার। ওকে ওকে ফাইন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দ্বন্দ্ব সমাস ক্লিয়ার। ওকে ওকে ওকে, দ্বন্দ্ব সমাস তাহলে আমাদের ক্লিয়ার। আসো এখন আমরা পড়বো হচ্ছে তোমার, এখন আমরা পড়বো হচ্ছে তোমার কোন সমাস? এখন আমরা পড়বো হচ্ছে তোমার দ্বিগু সমাস। এখন আমরা পড়বো কোন সমাস? এখন আমরা পড়বো হচ্ছে তোমার দ্বিগু সমাস। এখন আমরা পড়বো হচ্ছে তোমার দ্বিগু সমাস, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। ওকে একটু ভালো করে খেয়াল করো, দ্বিগু সমাসে জাস্ট এটা মাথায় রাখো। দেখো দ্বিগু শব্দের প্রথমে কি আছে? দি আছে না? দ্বিগু শব্দের প্রথমে কি আছে? দি। দি মানে কি? দুই, যা একটা সংখ্যা। অতএব এই সমাসে পূর্বদ হবে অবশ্যই কোনো না কোনো সংখ্যা। এই সমাসে পূর্বদ কি হবে? কোনো না কোনো সংখ্যা হবে। একটু দেখো দ্বিগু মানে কি? দ্বিগু মানে হচ্ছে দুই। দ্বি মানে কি? দুই, তার মানে কি শুরুতে সংখ্যা আছে, শুরুতে কি আছে? সংখ্যা আছে। তাহলে দ্বিগু সমাস এমন একটা সমাস হবে যেই সমাসের শুরুতে আমার কি থাকবে? সংখ্যা থাকবে। যেই সমাসের শুরুতে আমার কি থাকবে? সংখ্যা থাকবে। যেমন কি সংখ্যা প্লাস বিশেষ্য পদ। এই সমাসটা মাথায় রাখবে জাস্ট একটা জিনিসে, এটার প্রথম পদ অর্থাৎ পূর্ব পদ হবে কি? তোমার সংখ্যা। পূর্বপদ হবে তোমার সংখ্যা, আর পরপদ হবে তোমার বিশেষ্য বা তোমার কি নাউন। পূর্বপদ হবে তোমার সংখ্যা, পরপদ হবে তোমার নাউন। এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস, সরি এটা হচ্ছে তোমার দ্বিগু সমাস। পূর্বপদ হবে তোমার সংখ্যা, আর পরপদ হবে তোমার বিশেষ্য, পরপদ হবে তোমার বিশেষ্য বা নাউন, সেটা হচ্ছে আমার দ্বিগু সমাস। আসো আমরা একটু ওয়েট করলে সেটা বুঝতে পারবো। দেখো ভাই যদি তোমাকে বলি, এই যে মনে করো কি দোতলা, এই যে মনে করো কি বলতো ওয়ার্ডটা কি? এই যে ওয়ার্ডটা কি ভাই? একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। দোতলা কি বলতো? দোতলা, একটু ভালো করে খেয়াল করো। তোমার প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে, তোমার প্রশ্নের মধ্যে লেখা থাকবে দোতলা, তোমার প্রশ্নের মধ্যে লেখা থাকবে কি? দোতলা। এবার তুমি চিন্তা করো তো, দোতলা শব্দের মধ্যে দো মানে কি? দো মানে হচ্ছে দুই, দো মানে কি? দুই। তলা মানে কি? দুই মানে তলা, দুই মানে কি? তলা। এবার তুমি চিন্তা করো, প্রথমে কি আছে? সংখ্যা আছে। প্রথমে কি আছে? সংখ্যা আছে। এখন একটা বিষয় আছে, এখন একটা বিষয় আছে, দুই তলা। এই যে দ্বিগু সমাস আমি তোমাকে বলছিলাম, তিনটে সমাসে পরপদ প্রাধান্য পাবে।
দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস। দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, তিনটে সমাস আমার কোন পদ প্রাধান্য পাবে? পরপদ প্রাধান্য পাবে। এখন দেখো তো এই দোতলা দ্বারা তুমি কি বুঝো? দোতলা দ্বারা তুমি দুই বুঝো নাকি তালাকেই বুঝো? দোতলা দ্বারা তুমি কি বুঝো? দুই বুঝো নাকি তালাকে বুঝো? ভাইকে এটা আনসার দাও। দোতলা দ্বারা তুমি কি বুঝো? দুই বুঝো নাকি তালাকে বুঝো? ভাইকে এটা বলো। দ্বন্দ্বের কয়েকটা প্রশ্ন দিয়ে বুঝাই দেন। এত প্যারা নিও না ভাই, তোমাকে ঢাকা বিশ্বের প্রশ্ন সলভ করাবো, এইচএসসির বোর্ড কোশ্চেন প্রশ্ন সলভ করাবো, এটা আমাকে বলা লাগে না। আমি শুধু এইচএসসির প্রশ্ন সলভ করি না, আমি তোমাকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করাবো। সো কোনো প্যারা নিও না। ভাইকে একটু জাস্ট বলো যে দোতলা দ্বারা তোমার কি বোঝায়? তুই কে বোঝায় নাকি তলাকে বোঝায়? ডেফিনেটলি একজন বলছে দুইটাকে বোঝায়। নো, কখনোই না। দোতলা দ্বারা ডেফিনেটলি আমার তলাকেই বোঝায়, ডেফিনেটলি আমার তলাকেই বোঝায়। দোতলা দ্বারা ডেফিনেটলি আমার তলাপদকে বোঝায়, দোতলা দ্বারা আমার ডেফিনেটলি তলাকে পদ বোঝায়। আমি তো এটা বলতে পারতাম তিন তালা মানে আমার তলাকে বোঝায়। তো তা আমার তিন হোক, দুই হোক, এক হোক, যাই হোক, মূলত আমার এই তলা পদটার প্রাধান্য আছে। কোন পদের প্রাধান্য আছে? তলা পদের প্রাধান্য আছে। কোন পদের প্রাধান্য আছে? তলা পদের প্রাধান্য আছে। তাহলে আমার প্রাধান্য পাইছে কোন পদ? পরপদ। প্রাধান্য পাইছে কোন পদ? পরপদ। আবার শুরু হয়েছে কি দিয়ে? সংখ্যা দিয়ে। শুরু হয়েছে কি দিয়ে? সংখ্যা দিয়ে। তাহলে এটা ডেফিনেটলি কোন সমাস হবে? ডেফিনেটলি এটা হবে আমার দ্বিগু সমাস। কোন সমাস হবে? দ্বিগু সমাস। তাহলে বুঝলাম দোতলা কোন সমাস? তাহলে বুঝলাম দোতলা কোন সমাস? দোতলা আমার দ্বিগু সমাস। আসো ভাই তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। মনে করো তোমাকে আমি কি বললাম বলো তো? চৌরাস্তা। মনে করো তোমাকে আমি কি বললাম? চৌরাস্তা। কি বললাম? চৌরাস্তা। চৌরাস্তা মানে কি? দেখো আমরা চৌরাস্তা কাকে বলি দেখো তো। এই যে তোমার এরকম একটা জায়গা, এরকম একটা জায়গা, মানে এরকম একটা জায়গা আর কি তোমার, এই যে তোমার চৌরাস্তা তো ভুল লিখলাম। এটা হচ্ছে তোমার এরকম একটা জায়গা আর কি। মনে করো এই যে তোমার এই মানে এভাবে রাস্তা আসছে, এভাবে চার রাস্তার মাথায় ওই যে তোমাদের মতিগঞ্জের সড়কে মসজিদ যেরকম চার রাস্তার মাথার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছে না, এই যে চার রাস্তার মাথাটাকে দেখলাম আমরা কি বলি? চৌরাস্তা। চৌরাস্তা মানে কি? চার রাস্তার সমাহার, মানে চারটা রাস্তা যেখানে আসতে মিলন ঘটছে এটাকে বলে চৌরাস্তা বলে। কেমন? ওকে। এখন চৌরাস্তা দ্বারা তুমি কি চারকে বুঝো নাকি রাস্তাকে বুঝো? চৌরাস্তা দ্বারা তুমি চারকে বুঝো নাকি রাস্তাকে বুঝো? ভাইকে একটু বলো তো। চৌরাস্তা দ্বারা তুমি কি বুঝো? চারকে বুঝো নাকি রাস্তাকে বুঝো? ভাইকে একটু বলো। চৌরাস্তা দ্বারা তোমরা কি বুঝো? চারকে বুঝো নাকি রাস্তাকে বুঝো? তোমরা অনেকেই আমি জানি চৌরাস্তা মানে চার রাস্তার সমাহার, ত্রিভুজ মানে কি? তিন ভুজের সমাহার। এই যে জায়গাগুলো দেখে তোমরা অনেকেই এটাকে আনসার করে দাও। কেমন? ওকে ওকে ওকে। চৌরাস্তা কি বোঝায়? রাস্তাকে বোঝায় না? ডেফিনেটলি কি বোঝায়? রাস্তাকে বোঝায়। কি বোঝায়? রাস্তাকে বোঝায়। কি বোঝায়? রাস্তাকে বোঝায়। তাহলে কি আমার দেখো রাস্তা মানে কি? আমার পরপদ প্রধান। তার মানে কি আমার ডেফিনেটলি এখানে কোন পদ প্রাধান্য পাইছে? পরপদ প্রাধান্য পাইছে। শুরুতে কি আছে? সংখ্যা আছে। এই কারণে এটা হচ্ছে আমার কোন সমাস? দ্বিগু সমাস। এটা হচ্ছে তোমার কোন সমাস? দ্বিগু সমাস। ওকে ফাইন। এখন যদি ভাই তোমাকে বলি, বলতো দেখি বলতো চতুর্ভুজ। কি বলতো? চতুর্ভুজ কোন সমাস? ভাইকে বলতো চতুর্ভুজ কোন সমাস? ভাইকে বলতো চতুর্ভুজ কোন সমাস? এরপরে ত্রিভুজ কোন সমাস? দেখি ভাইকে বলতো চতুর্ভুজ কোন সমাস? ত্রিভুজ কোন সমাস? দেখি লক্ষ্মী সেরকম একটু দ্রুত করে বলো। চতুর্ভুজ কোন সমাস আর ত্রিভুজ কোন সমাস? দেখি ভাইকে একটু দ্রুত করে বলো তো। চতুর্ভুজ কোন সমাস আর ত্রিভুজ কোন সমাস? ভাইকে একটু দ্রুত করে বলো। চতুর্ভুজ কোন সমাস আর দ্বিগু কোন সমাস? ভাইকে একটু দ্রুত করে বলো। চতুর্ভুজ কোন সমাস আর ত্রিভুজ কোন সমাস? বলো। দ্বিগু সমাস, দ্বিগু সমাস। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে। রোহেনা আক্তার খানম বলছে বহুব্রীহি সমাস। ওকে ফাইন, ওকে ওকে ওকে। রেশমি সুলতান মিম বলছে চার ভুজের সমাহার। ওকে ফাইন। এই তো দেখছো, তোমারে কে বলছে আগে ব্যাস বাক্য নির্ণয় করতে? আমার বুঝাও। তোমার আমি না করছি যে ব্যাস বাক্য আগে নির্ণয় করিও না, আগে সমাস নির্ণয় করো, যেটা কোন সমাস হবে, এরপরে আমাকে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। এই যে তোমরা আগে যে এক লাইন বেশি বুঝিয়া আগে যে তোমার ব্যাস বাক্যটা নির্ণয় করো, এই জায়গার কারণে তোমার মিস হয়। নো, আগে আমি ব্যাস বাক্য নির্ণয় করবো না, আগে আমি সমাস নির্ণয় করবো। জাস্ট একটা সিম্পলি চিন্তা করো, জাস্ট একটা সিম্পলি চিন্তা করো। ত্রিভুজ মানে কি? তোমরা যারা যারা বলো ত্রিভুজ মানে কি, দেখো তো ত্রিভুজ মানে কি? যারা যারা বলো ত্রিভুজ হচ্ছে, যারা যদি তুমি বলো ত্রিভুজ মানে তিন ভুজের সমাহার। তিন ভুজের সমাহার মানে কি? মনে করো তিনটা ভুজ থাকলো, একটা, দুইটা, তিনটা। বলো তো এই যে এখানে তো তোমার তিনটা বাহু আছে না? ভুজ মানে কি? বাহু। তিনটা বাহু আছে, তিনটা বাহু সমাহার। এটাকে তুমি জীবনে ত্রিভুজ বলবা? ভাইকে বলো তো, এটাকে কি তুমি জীবনে ত্রিভুজ বলবা? ভাইকে বলো। মনে করো তিনটা বাহু হয়ে গেছে, একটা, দুইটা, এরকম হচ্ছে আরেকটা, তিনটা। এটাকে তুমি জীবনে ত্রিভুজ বলবা? তিন ভুজের সমাহার যারা বলো, এটাকে কি জীবনে ত্রিভুজ বলবা? না। তাহলে ত্রিভুজ হচ্ছে এমন একটা জিনিস, ত্রিভুজ হচ্ছে এমন একটা জিনিস, ত্রিভুজ হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে তিন ভুজের সমাহার না, তিন ভুজের সমাহার না, বরঞ্চ তিন ভুজ দ্বারা আবদ্ধিত একটা ক্ষেত্রফলকে বোঝায়, একটা ক্ষেত্রফলকে বোঝায়। তিন ভুজ দ্বারা আবদ্ধিত এই যে ভিতরের ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা বুঝে। ভাই চতুর্ভুজ মানে কি? চারটা ভুজ থাকলে চতুর্ভুজ হয়ে যাবে? চারটা ভুজ থাকলে চতুর্ভুজ হয়ে যাবে? নো, চার ভুজ দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্রফলকে বোঝাবে। চার ভুজ দ্বারা আবদ্ধ এই ক্ষেত্রফলটাকে আমার চতুর্ভুজ বোঝাবে। সো এই কারণে এবার তুমি খেয়াল করো তো, এবার তুমি খেয়াল করো, এই ত্রিভুজ দ্বারা আমাকে তিন ভুজের সমার বুঝেছে? নো, তিন ভুজের সমার কখনো বুঝে নেই, বরং সেখানে অন্য একটা পদ প্রাধান্য পাইছে।
অন্য একটা পদ প্রাধান্য পাইছে। কোন পদ? অন্য একটা পদ। যে ত্রিভুজ বলতে আমার 3 ভুজ দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্রফলকে বুঝেছে, চতুর্ভুজ দ্বারা আবার 4 ভুজ দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্রফলকে বুঝেছে। এই কারণে এগুলো আমার কখনো দ্বিগু সমাস হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। মাথায় রাখবা, দ্বিগু সমাসের সাথে একটা সমাসের ঝামেলা আছে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। সেটা কোন সমাস? সেটা হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রী। সেটা হচ্ছে আমার সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক কোন সমাস? সংখ্যাবাচক বহুব্রী সমাসের একটা ঝামেলা আছে। কোন সমাসের ঝামেলা আছে? সংখ্যাবাচক বহুব্রী সমাসের ঝামেলা আছে। যেমন সংখ্যাবাচক বহুব্রীর শুরুতেও তোমার কি থাকবে? সংখ্যা থাকবে। আবার দ্বিগুর শুরুতেও তোমার কি থাকবে? সংখ্যা থাকবে। সংখ্যাবাচক বহুব্রীতে তোমার দেখো, এই সংখ্যাবাচক বহুব্রীতেও সংখ্যা থাকবে, আবার দ্বিগু সমাসেও তোমার কি থাকবে? সংখ্যা থাকবে। বাট প্যাঁচটা বুঝবো কোন জায়গা থেকে, যে কোনটা আমার দ্বিগু হবে, কোনটা আমার সংখ্যাবাচক বহুব্রী হবে। মাথায় রাখবা, দ্বিগু সমাস আমার পরপদ প্রাধান্য পাবে। দ্বিগু সমাস আমার কি পদ প্রাধান্য পাবে? পরপদটা প্রাধান্য পাবে। আর সংখ্যাবাচক বহুব্রীতে আমার নতুন অর্থ প্রাধান্য পাবে। কোন পদ প্রাধান্য পাবে? নতুন অর্থ। এই যে ভাই তোমাকে মাত্র বললাম চতুর্ভুজ, চতুর্ভুজ দ্বারা কি 4টা ভুজ বুঝেছে? নো, চতুর্ভুজ দ্বারা 4টা ভুজ বুঝায় নাই। চতুর্ভুজ বুঝেছে 4 ভুজের দ্বারা গঠিত একটা ক্ষেত্রফলকে বুঝেছে। ত্রিভুজ বুঝেছে 3 ভুজ দ্বারা গঠিত একটা ক্ষেত্রফলকে বুঝেছে। ভাই আরেকটা একবার সিম্পল একটা এক্সাম্পল দিই, ভাই তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, সেটা তোমাকে বলি। মনে করো এই যে তোমাকে ভাই বললাম দোতলা, কি বললাম? দোতলা। একটা ওয়ার্ড কি বললাম? দোতা বললাম। আরেকটা ওয়ার্ড বললাম তোমাকে দোনলা। কেমন? কি বললাম? দোনলা বললাম। কি বললাম? দোনলা বললাম। মনোযোগ দিয়ে খেয়াল করো, নাহলে জীবনও পারবা না। মনোযোগ দিয়ে খেয়াল করো, এত কঠিন কেন? জাস্ট মনোযোগ দিয়ে খেয়াল করো, জাস্ট মনোযোগ দিয়ে খেয়াল করো। দুই তালা দ্বারা তোমার কি বুঝেছে? দুই কি বুঝেছে নাকি তালাকে বুঝেছে? আমরা সবাই জানি দোতলা দ্বারা আমার তালাকে বুঝেছে, দুই তালা দ্বারা আমার তালাকে বুঝেছে। তাহলে এটা আমার পরপদ প্রাধান্য পাইছে। এটা আমার কোন পদ প্রাধান্য পাইছে? পরপদ প্রাধান্য পাইছে। কোন পদ প্রাধান্য পাইছে? পরপদ প্রাধান্য পাইছে। শুরুতে কি আছে? সংখ্যা আছে। শুরুতে কি আছে? সংখ্যা আছে। এবার ভাইকে এটা বলো তো, দো নালা শুরুতে কি আছে? 2 আছে, সংখ্যা আছে। আর নলা মানে কি? এখন বলো, দো নলা দ্বারা কি 2 পদের প্রাধান্য পাইছে নাকি নলা পদের প্রাধান্য পাইছে? ভাইকে বলো তো, ভাইকে বলো তো, দো নলা দ্বারা 2 পদের প্রাধান্য পাইছে নাকি নলা পদের প্রাধান্য পাইছে? কেউ কি জানো? 2 তালা মানে দো নলা দ্বারা কি 2 পদের প্রাধান্য পাইছে নাকি নলা পদের প্রাধান্য পাইছে? ভাইকে একটু বলো তো। দোনালা। দেখো এই তো তোমার একজন আনসার দিচ্ছে। দেখো 2 তালা দ্বারা 2 কেও বুঝে না, নলাকে বুঝে না। যারা বলছো নলা পদের প্রাধান্য পাইছে, জাস্ট সিম্পলি চিন্তা করো দোনলা দ্বারা কি বুঝায়। দোনলা দ্বারা তোমার বুঝা, ওই যে আগের যুগে যারা সিনেমা দেখছো দেখবা চৌধুরী সাহেবেরা তোমার বলে আমার দোনলাটা নিয়ে আয়। আগের যুগে সিনেমাও না, দেবের সিনেমা যারা চাইছো, দেবের শ্বশুর মশাই যেখানে তোমার সিনেমা নিয়ে কাজ করতো, যে পাগলুটুর শ্বশুর মশাই সবসময় তোমার কি দোনলা কান্দিনে দেখতো যে আমার দোনলাটা নিয়ে আয়। দোনালা দ্বারা কি বোঝায়? দোনালা দ্বারা এই যে তোমার 2টা নল ডিকশিয়া, দোনালা দ্বারা তোমার বন্দুক কি বোঝায়? তাহলে দোনালা দ্বারা আমার দেখো, দোনালা মানে কি 2টা নল থাকলে কি সেটাকে আমরা বন্দুক বলবো? না। দোনালা দ্বারা আমার 2টা নল থাকলে তো আমার বন্দুক হয় না। না, দোনালা দ্বারা আমার একটা বন্দুক বোঝায়। কি বোঝায়? এই যে আমরা বলি না 2 নলা, এই যে বন্দুক দিব, বন্দুকের 2টা নল থাকে, এই কারণে দোনালা দ্বারা বন্দুক বোঝায়। তাহলে দোনালা দ্বারা আমার 2 কেও বোঝায় নাই, নলাকেও বোঝায় না। একটা নতুন অর্থ প্রাধান্য পাইছে, সেটা কি? সেটা হচ্ছে আমার বন্দুক। একটা নতুন অর্থ প্রাধান্য পাইছে, সেটা কি? সেটা হচ্ছে আমার বন্দুক। এই কারণে দোনলা হচ্ছে আমার সংখ্যাবাচক বহুব্রী সমাস। সো দ্বিগু সমাস আর সংখ্যাবাচক বহুব্রী সমাসের মধ্যে আমাদের একটা প্যাঁচ লাগে। এইটা ভাই তোমাকে আবার সংখ্যাবাচক বহুব্রী ক্লাসে আরো ডিটেলসে পড়াই দেবো। কেমন? সংখ্যাবাচক বহুব্রী ক্লাসে ভাই তোমাকে আরো ডিটেলসে পড়াই দিব, ওইটা নিয়ে কোনো টেনশন করে না। আপাতত আমরা দ্বিগু সমাসগুলো দেখিনি। যেমন দেখো দোতলা মানে কি? 2 তালার সমাহার। দেখো এই যে তোমার দোতলা মানে কি? তলা পদের প্রাধান্য আছে, শুরুতে 2 আছে। এরপরে দেখো তো তে মোহনা মানে কি? 3 মোহনার সমাহার। আমরা বললাম চাঁদপুরে তোমার 3 মোহনা আছে, 3 মোহনার সমাহার। তাহলে আমরা এখানে 3 মোহনাকে বুঝেছে। তেপান্তর মানে কি? 3 প্রান্তের সমাহার। তে মাথা মানে কি? 3টা মাথা যখন একসাথে হয়েছে এটাকে বলে তে মাথা। কেমন? এরপরে দেখো ত্রিরত্ন কি? 3 রত্নের সমাহার। ত্রিভুবন কি? 3 ভুবুর সমাহার। চৌরাস্তা কি? 4 রাস্তার সমাহার। কেমন? এরপরে দেখো পঞ্চনদ দ্বারা 5টা নদকে বুঝেছে। পঞ্চনদ দ্বারা 5টা নদকে বুঝেছে, অন্য কিছুকে বোঝা নেই। ষড়ঋতু দ্বারা 6টা ঋতুকে বুঝেছে। ষড়ঋতু দ্বারা তুমি কি বুঝো? 6 বুঝো নাকি ঋতু বুঝো? ষড়ঋতু দ্বারা আমরা ঋতুটাকে বুঝি, অন্য কিছুকে বুঝি না। পঞ্চনদ দ্বারা আমরা নদীটাকে বুঝি, অন্য কিছু বুঝি না। সপ্ত মানে কি? সপ্তাহ মানে কি? সপ্ত অহের সমাহার। দেখো সপ্তাহ মানে কি? এই যে তোমার মানে দিনের প্রাধান্য পাইছে, 7 দিন মিলে তোমার কি এক সপ্তাহ হয়েছে। সপ্তর্ষি, অষ্টধাতু, নবরত্ন, শতাব্দী সবগুলোতে আমার পরপদের প্রাধান্যটাই পাইছে, এখানে নতুন কোনো অর্থ আসে না। এই কারণে এগুলো সবগুলো হচ্ছে আমার দ্বিগু সমাস। যখন আমি বুঝবো, দেখো যখন আমি বুঝলাম যে পঞ্চনদ কোন সমাস, দ্বিগু সমাস, যখন আমি বুঝবো পঞ্চনদ কোন সমাস, দ্বিগু সমাস, তখন আমার কোনো টেনশন নেই। আমি জাস্ট এখানে ব্যাসবাক্য লিখবো কিভাবে? পঞ্চনদীর সমাহার। ব্যাসবাক্যটা লিখবো কিভাবে? পঞ্চনদীর সমাহার। ষড়ঋতু মানে কি? ষড়ঋতুর সমাহার। চৌরাস্তা মানে কি? 4 রাস্তার সমাহার। মানে যখন আমি বুঝবো যে এটা তোমার দ্বিগু সমাস, জাস্ট সমাহারটা অ্যাড করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। জাস্ট সমাহারটা অ্যাড করো, তাহলে হয়ে যাবে। বলো যে দ্বিগু সমাস বুঝছো কিনা? দ্বিগু সমাসের সাথে আমার যে ঝামেলাটা লাগে সংখ্যাবাচক বহুব্রীতে, দ্বিগু সমাসের সাথে আমার যে ঝামেলাটা লাগে সংখ্যাবাচক বহুব্রীতে, ওই ঝামেলাটা আমরা সংখ্যাবাচক বহুব্রী ক্লাসে আমরা শেষ করবো, অর্থাৎ আগামী ক্লাসে। কেমন? ওইটা আমরা আগামী ক্লাসে শেষ করবো। কেমন? ওকে, বুঝছো কিনা ভাইকে বলো তো।
ভাই নবরত্নটা বুঝেন। নবরত্ন হচ্ছে, ভাই তোমাকে একটু বুঝে বলি, নবরত্ন হচ্ছে দেখবে যাদের কাছে তিব্বত কদুর তেল আছে, যাদের কাছে তিব্বত কদুর তেল আছে, দেখবে এখন ওখানে লেখা আছে নয়রত্ন বা নবরত্ন সমাহার, বা নবরত্ন যেটা আছে, মানে নবরত্ন মানে হচ্ছে 9টা রত্নের সমাহার। অর্থাৎ এটা আমি তোমাকে বলি, সম্রাট আকবরের আমলের মধ্যে যে তোমার ওখানে যে তোমার তার রাজ্য ছিল, তার রাজ্যের মধ্যে 9জন প্রধান কর্মকর্তা ছিল, ওই 9জন প্রধান কর্মকর্তাকে বলতো তোমার নবরত্ন। ওই 9জন, মানে এদেরকে এক একটা রত্ন বলা হইতো, এদেরকে এক একটা কি বলতো, রত্ন বলা হইতো, বলতো এরা দেশের রত্ন, দেশের গর্ব। এই 9টা রত্নকে সে তো নবরত্ন, তার মানে এখানে রত্নবোধের প্রাধান্য পাইছে, এই কারণে এটা হচ্ছে তোমার নবরত্নের সমাহার বা 9 রত্নের সমাহার। কেমন? ওকে 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 ইংলিশ ক্লাস আছে ভাইয়া, তো কিছু করার নাই তো। এখন এখন কি আমি আমার ক্লাস বাদ দিব? তোমার কাছে যদি সমাজ ইম্পর্টেন্ট হয় তাহলে সমাজ থাকতে পারো, আর ইংলিশ যদি ইম্পর্টেন্ট তুমি ইংলিশ যেতে পারো। বাট যেহেতু এটা এতক্ষণ ছিলা, সো এটা আমার মনে হয় ইস্টে কানেক্টেড, তুমি এটা করে যাও। বাট সমাজ ইংলিশটা প্রয়োজন রেকর্ড করি, কেমন? যেহেতু এটা এতক্ষণ ছিল, কেমন? ওকে ওকে আসো, তাহলে আমরা আমাদের দ্বিগু সমাজটা মোটামুটি বুঝলাম। আসো এবার আমরা যাবো হচ্ছে কর্মধারয় সমাজ, দেখো খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা যাবো তোমার কর্মধারয় সমাজ, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা যাবো হচ্ছে তোমার কর্মধারয় সমাজ। এবার আমরা যাবো হচ্ছে তোমার কিভাবে বুঝবে, কিভাবে যে ওটা দ্বিগু সমাজ, এটাই বুঝতে পারতেছি না। লক্ষ্মী মেয়ে, তুমি বুঝবে কিভাবে? তুমি জাস্ট চিন্তা করো। ভাই যখন তোমাকে বললাম যে চৌরাস্তা, এই যে ভাই তোমাকে কি বললাম পঞ্চনদ, ভাই তোমাকে কি বললাম পঞ্চনদ, তোমাকে আমি কি বললাম পঞ্চনদ। এখন দেখো তো পঞ্চনদ শুরুতে কি আছে? সংখ্যা আছে, শুরুতে আমার কি আছে? সংখ্যা আছে। তার মানে এটা আমার ডেফিনেটলি শিওর হয়তোবা সংখ্যাবাচক বহুব্রীহি হবে, নয়তোবা দ্বিগু সমাস হবে। এখন চিন্তা করো এই পঞ্চনদ দ্বারা কোন পদের প্রাধান্য পাইছে, পূর্বপদ নাকি পরপদ? পূর্বপদ না পরপদ? দেখো যদি পরপদের প্রাধান্য পায় তাহলে দ্বিগু সমাস আমার, কারণ আমরা জানি কি দ্বিগু, কর্মধারা, তৎপুরুষ, এই তিনটেতে আমার পরপদের প্রাধান্য পাইছে। আর যদি পরপদ না বুঝাই, নতুন একটা অর্থ দিছে। কি অর্থ দিছে? নতুন একটা অর্থ দিছে, সেটা হচ্ছে আমার বহুব্রীহি সমাস। এটা আমরা পরবর্তীতে শিখবো। সেটা হচ্ছে আমার কোন সমাস? বহুব্রীহি সমাস। কোন সমাস? বহুব্রীহি সমাস। ওকে ফাইন, আসো দেখো এখন পঞ্চপদ শুরুতে কি আছে? সংখ্যা আছে। পঞ্চনদ দ্বারা কি বুঝায়? নদীকেই তো বুঝায়। পঞ্চনদ দ্বারা আমার কি অন্য কিছুকে বোঝায়? নদীকেই তো বোঝায়। তার পরপদের প্রাধান্য আছে, ডেফিনেটলি এটা আমার দ্বিগু সমান। জাস্ট এইটা মাথায় রাখো। নতুন অর্থ যেটা, এটা আমরা সংখ্যাবাচক বহুব্রীহিতে ইন ডিটেইলসে যখন আলোচনা করবো দুইটা একসাথে, তখন ইনশাআল্লাহ আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। কেমন? আসো এখন দেখো আমরা এখন তাহলে কি পড়বো? আমরা এখন কর্মধারয় সমাস শিখবো। কর্মধারয় সমাস হচ্ছে তোমার কি বুঝাবে? কিছু তুলনা বুঝাবে। কর্মধারয় সমাস তোমাকে কি বুঝাবে? তুলনা বুঝাবে। কর্মধারয় সমাস তোমাকে কি বুঝাবে? তুলনা বুঝাবে। ডোন্ট ওরি। দেখো কর্মধারয় সমাস কয় প্রকার? 3 প্রকার। কর্মধারয় সমাস 3 প্রকার। আসো আমার এই জায়গা থেকে আমার এমসিকিউ অনেক আসে, বিশেষ করে রূপক কর্মধারয় সমাস থেকে, উপমিতু থেকে, উপমান থেকে, সাধারণ কর্মধারয় সমাস থেকে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস থেকে। তোমরা কিচ্ছু বুঝো না, এখন কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট ভাই দেখো এরপরে বুঝবে। দেখো আমরা প্রথমে কর্মধারয় সমাস কাকে বলে দেখো। একটা বিশেষ্য পদের সাথে আরেকটা বিশেষ্য পদের, একটা বিশেষণ পদের সাথে আরেকটা বিশেষণ পদের, এই যে তোমার এত সুন্দর করে যে তোমার কর্মধারয় সমাসটা লেখছে, আমরা কিছু পড়বো না, কিছু পড়বো না, কিছু পড়বো না। এগুলো হচ্ছে আমাদের বইয়ের ভাষা। এগুলো কিসের ভাষা? বইয়ের ভাষা। সো আমরা এই বইয়ের ভাষাগুলোকে পড়বো না, পড়বো না। আসো আমরা আমাদের ভাষায় পড়বো, আমরা আমাদের ভাষায় পড়বো, আমরা আমাদের ভাষায় পড়বো। বলো তোমরা কি রেডি? বলো বলো। আমি তোমাদেরকে দেখাই দিলাম ইনশাআল্লাহ আজকের পরে তুমি এখানে একটা সমস্যা ভুল করবে না। তোমরা রেডি কিনা? বলো। আসো, খুবই ইন্টারেস্টিং সমাস এগুলো, খুবই ইন্টারেস্টিং সমাস। কেমন? ওকে ওকে আসো, খুবই ইন্টারেস্টিং সমাস। আসো এখন আমরা প্রথমে পড়বো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা প্রথমে কি পড়বো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা প্রথমে কি পড়বো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ওহো, এই ছেলেটাকে চিনতে পারছো না বলতো? এই ছেলেটাকে তোমরা চিনতে পারছো ভাইকে বলতো? এই ছেলেটাকে তোমরা কি চিনতে পারছো বলতো? এই ছেলেটাকে তোমরা চিনতে পারছো? এবং এ কে বলতো? বলতো এ কে? একটু দ্রুত করে বলো, এ কে? একটু দ্রুত করে ভাইকে বলো। আমি বলতেছি তো ভাই, যে জিনিস পড়াবে ইনশাল্লাহ আজকের পর থেকে একটা সিঙ্গেল কর্মধারয় সমাস তোমাদের কখনোই ভুল হবে না। এই কে? একটু ভাইকে দ্রুত করে বলো। তোমাদের কমেন্টে তো স্লো কেন? ঘুম জামাই। ওকে ফাইন, ঘুম জামাই মানে কি? বিয়ে করলেন কবে ভাইয়া দাওয়াত ছাড়া? ও আচ্ছা 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 ওকে ফাইন, একটু ভালো করে দেখো। তাহলে এই লোকটার অনেক দিনের শখ ছিল, সে কি করবে? বিয়ে করবে। আবার তোমাদেরকে আমি আগেও বলছিলাম যে আমি এমন একটা মেয়েকে বিয়ে করবো যে হচ্ছে এক বাপের এক মেয়ে। কারণ বাপের যত সম্পত্তি যেগুলো আছে সেগুলো যাতে আমার দেবো, আর আমি সারা জীবন শুয়ে বসে তার সম্পত্তির উপর এবার ঘুমে ঘুমে খাবো। অনেক দিনের ইচ্ছা ছিল। সো নর্মালি এক বাপের এক জামাই, মানে এক বাপের এক মেয়েরা তোমার কি করে, ওদেরকে তোমার বিয়ে করলে কি হয়, তখন তোমার কোনো টেনশন থাকে না। তখন তোমার মানে তোমার সবসময় তোমার কি শ্বশুর মশাইরা জামাইরা অনেক আপ্যায়ন করে, কারণ ওদের একটা মাত্র মেয়ে, একটা মাত্র মেয়ের জামাই। দুইটা না, তিনটা না, চারটা না, যে চারজনরা আপ্যায়ন করবে, চারজনে খোঁজখবর নিবে, খোঁজখবর নিলে একজনে নিবে।
আমি নিলে একজনকে নিতে হবে, খাওয়ালে একজনকে খাওয়াতে হবে। এই কারণে এক বাপের এক মেয়েদের জামাইদের অনেক আদর থাকে, বুঝছো? সো এক বাপের এক মেয়েদের জামাই কেউ, এখন মনে করো তার একটা মাত্র মেয়ে, এখন বিয়ের পরে মেয়েটা চলে আসবে জামাইয়ের কাছে, বিয়ের পরে মেয়েটা চলে আসবে কার কাছে? জামাইয়ের কাছে। এই কারণে মেয়ের বাপে চায় মেয়ের জামাই তার কাছে থাক, তাহলে মেয়েও তার কাছে থাকবো, জামাইও তার কাছে থাকবো, তাতে টাকা পয়সার অভাব নাই। সেটা আমার অনেকদিন একটা স্বপ্ন ছিল যে আমি কি হবো, ঘর জামাই থাকবো। ঘর জামাই হলে কি হবে, ঘরের মধ্যে সারাদিন শুয়ে থাকবো, ঘর জামাই সারাদিন শুয়ে থাকবো, খাবো দাবো, চিল করবো, ফেসবুক চালাবো, আর মাঝে মাঝে একটু ঘটনা মানে একটু একটু মনে করো বোর সাথে একটু মিশবো, এই এত কোনো কাজ নেই, কেমন? এটা অনেকদিন একটা ড্রিম ছিল, কেমন? ওকে 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 ওকে, আসো তাহলে ঘর জামাই, বুঝছো? কি থাকবো, ঘর জামাই থাকবো, আসো। এখন এই যে ভাই তোমাকে একটা ওয়ার্ড বললাম ঘর জামাই, ভাই তোমাকে একটা ওয়ার্ড বললাম ঘর জামাই। আচ্ছা ভাই, ঘর জামাই মানে কি? হোয়াট ইজ ঘর জামাই? হোয়াট ইজ ঘর জামাই? ঘর জামাই মানে কি? মানে কি ঘর কি জামাই নাকি জামাই ঘর? এটা দ্বারা কি বোঝায় না, এটা দ্বারা হচ্ছে একটা পরিপূর্ণ কথা, সেটা হচ্ছে ঘরে আশ্রিত যে জামাই, ঘরে আশ্রিত যে জামাই, মানে যে জামাইটা ঘরের মধ্যে থাকে, মানে শ্বশুরের ঘরের মধ্যে থাকে, তাকে বলে ঘর জামাই। তাহলে কি ঘরে আশ্রিত জামাইকে আমরা কি বলি? ঘর জামাই বলি না? একটু বুঝছো কিনা বলো? তাহলে ঘর জামাই কাকে বলে? ঘর জামাই কাকে বলে? মিমাপুকে বলিয়েন ভাই। হ্যাঁ, মিমাপুরে তোমার মিমাপুর কোনো বোন নেই, সে তোমার এরকম ভাই, তোমার যখন কোনো ঘটনা ঘটাবো এটা তোমার আগে থেকেই ডিসিশন নিয়ে রাখছি, মিমাপুর কোনো বোন টোন নেই, বুঝছো? ঘরে আশ্রিত যে জামাই, দেখো তাহলে ঘর জামাই মানে কি? ঘর জামাই মানে হচ্ছে ঘরে আশ্রিত জামাই। আমরা কি রে, ঘর জামাই কি মানে কি? ঘর কি এখন জামাই হয়ে গেছে না জামাই ঘর হয়ে গেছে? হোয়াট ইজ নো, ঘরে আশ্রিত যে জামাই সেটাকে বলে ঘর জামাই। এখন দেখো তো মেইন শব্দ কি আমার, ঘরে আশ্রিত যে জামাই। এই যে দেখো তো, এত খুব সুন্দর একটা কথার মধ্যে আমার মাঝখান থেকে একটা কি লোপ পাইছে বলতো? মাঝখান থেকে একটা পদ লোপ পাইছে না? মাঝখান থেকে একটা কি লোপ পাইছে? মাঝখান থেকে একটা পদ লোপ পাইছে। মাঝখান থেকে একটা কি লোপ পাইছে? মাঝখান থেকে একটা পদ লোপ পাইছে। এই যে মনে করো মধ্যখান থেকে একটা পদ লোপ পায় যে সমাস হয়েছে, সেটাকে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে ভাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস কি? মধ্যখান থেকে একটা পদ লোপ পাইয়া যে সমাস হয়েছে সেটি হচ্ছে আমার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বলো বুঝছো কিনা? লক্ষ্মী ছেলেমেয়েরা বলো বুঝছো কিনা? মধ্যপদলোপী কর্মধারয় সমাস মানে কি বলো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস মানে কি বলো, বুঝছো কিনা? মাঝখান থেকে একটা পদ লোপ পাইয়া যে সমাস হয়েছে, মাঝখান থেকে একটা পদ লোপ পাইয়া যে সমাস হয়েছে সেটা হচ্ছে তোমার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সেটা তোমার কি? মধ্যপদলোপী তোমার কর্মধারয় সমাস। বলো বুঝছো কিনা? লক্ষ্মী ছেলে মেয়ে একটু দ্রুত করে বলো, তাহলে বলো, তাহলে বলো বলো বলো, তোমরা কি বুঝবার পারছো? বলো, তোমরা কি বুঝবার পারছো যে তোমার ওকে 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 কোন পদ লোপ পেলো ভাইয়া? এই যে আশ্রিত, এই যে আশ্রিত মাঝখান থেকে এটা লোপ পাইছে, এটা হচ্ছে তোমার কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ওকে ভাই, আসো এখন আমরা ইন ডিটেলস এবার দেখো, যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। ওকে ফাইন, তাহলে আমার কি পাবে? ব্যাস বাক্যের মাঝখানের পদ লোপ পাবে। কি পাবে? মাঝখানের পদ লোপ পাবে। এখন দেখো এই যে ভাই তোমাদেরকে কি বললাম, ভাই তোমাদেরকে মনে করো আমাদের অনেক শখ, দেখো তো ঝালমুড়ি খাওয়া। কি খাওয়া? ঝালমুড়ি খাওয়া। এখন দেখো ঝালমুড়ি মানে কি? ঝালমুড়ি মানে কি? ঝালমুড়ি মানে কি তুমি নিজে চিন্তা করো তো। ঝালমুড়ি হচ্ছে, ঝালমুড়ি মানে হচ্ছে ঝাল ঝাল মিশ্রিত মুড়ি। ঝালমুড়ি মানে কি? যে মুড়ির মধ্যে ঝাল মিশে দিয়েছে, ঝাল মিশ্রিত মুড়ি। তাহলে দেখো তো বড় একটা কথা, ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। এই দেখো তো এখান থেকে আমার লোপ পাইছে কি? মিশ্রিত। এই যে মাঝখান থেকে তোমার মিশ্রিত শব্দটা লোপ পাইছে। কি লোপ পাইছে? মিশ্রিত শব্দটা লোপ পাইছে। তাহলে তো আমার কি এই যে মাঝখান থেকে একটা পদ লোপ পাইছে, এটাকে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটাকে আমরা কি বলি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এইভাবে তোমাদেরকে অনেকগুলো উদাহরণ আমরা দেখতে পাই। দেখো তো চিকিৎসা শাস্ত্র মানে কি? চিকিৎসা বিষয়ক শাস্ত্র। আমরা বলি না তোমার কোন বিষয়ে জ্ঞান অর্জন করছো? আমি চিকিৎসা শাস্ত্র জ্ঞান অর্জন করছি, আমি বৈজ্ঞানিক শাস্ত্রে জ্ঞান অর্জন করছি, আমি শারীরিক শিক্ষাতে জ্ঞান অর্জন করছি। তার মানে কি? চিকিৎসা বিষয়ক শাস্ত্রে আমি জ্ঞান অর্জন, তার মানে কি? বিষয়ক লোপ পাইছে। মৌমাছি মানে কি? মৌ আশ্রিত যে মাছি, তার এটা মৌমাছি। সিংহাসন মানে কি? সিংহ চিহ্নিত যে আসন, মাঝখানে চিহ্নিত লোপ পাইছে। জ্যোৎস্নারাত মানে কি? জ্যোৎস্না শোভিত যে রাত, এই যে শোভিত লোপ পাইছে। মোমবাতি মানে কি? মোমবাতি মানে কি? মোম নির্মিত, অর্থাৎ মোম দিয়ে তৈরি করা যে বাতি, তার মানে যে মোম নির্মিত শব্দটা বাতাইছে, কেন তোমার নির্মিত হ্রাস পাইছে। সাহিত্য সভা মানে কি? সাহিত্য বিষয়ক সভা, এখানে বিষয়ক লোপ পাইছে। এরপর আরো দেখো, তুমি একটু খেয়াল করো। জীবন বীমা মানে কি? জীবন রক্ষার্থে যে বীমা, রক্ষার্থে লাভ পাইছে। শিক্ষানীতি মানে কি? শিক্ষা বিষয়ক যে নীতি, এখানে মাঝখানে বিষয়ক লোপ পাইছে। আয়কর মানে কি? আয়ের উপর যে কর দেওয়া হয়, উপর লোপ পাইছে। ঘর যাওয়া মানে কি? ঘরে আশ্রিত যে জামাই। ধর্মঘট মানে কি? ধর্মকে রক্ষার জন্য যে ঘট করা হয়, যে আন্দোলন করেছিল, ধর্মঘট। প্রাণ ভয় মানে কি? প্রাণ যাওয়ার ভয়। এই যে মাঝখানে যে দেখো প্রত্যেকটা মাঝখানে এগুলো লোপ পাইছে, প্রত্যেকটার মাঝখানে এগুলো লোপ পাইছে। এই মাঝখানে পরটা লোপ পাওয়া গেছে সেটা বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এই মাঝখানের পরটা লোপ পাওয়া গেছে সেটাকে বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বলো বুঝছো কিনা লক্ষ্মী ছেলে? বলো 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 বলো। সংবাদপত্র, সংবাদ বহনকারী পত্র, রাইট হয়েছে। এই যে মাঝখান দিয়ে যে পরটা লোপ পাবে এটার তোমার মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। বুঝছো কিনা? বলো বলো, তোমরা একটু দ্রুত করে বলো, বুঝছো কিনা? বলো বুঝছো কিনা বলো। তাহলে তুমি যে চিন্তা করো, যখন তোমাকে বলবো ঝালমুড়ি, আচ্ছা ঝালমুড়ি
ঝালমুড়ি কোন সমাস? ঝালমুড়ি কোন সমাস হতে পারে? ঝাল মিশ্রিত মুড়ি, তার মাঝখানে একটা মিশ্রিত লোপ পেয়েছে, দ্যাট ইজ আমার মধ্যবর্তী কর্মধারয় সমাস। তো হচ্ছে ঘর জামাই, ঘর জামাই মানে কি? ঘরে আশ্রিত জামাই, তার মানে কি আমার লোপ পাইছে, তার মানে এটা আমার মধ্যবর্তী কর্মধারয় সমাস। তো এটা আমরা এভাবেই নির্ণয় করতে পারবো। কেমন? জাস্ট এগুলো দেখে রাখো ইনশাল্লাহ, তাহলে তুমি এখন যদি বুঝছো বাসার মধ্যে চোখ বলালে ইনশাল্লাহ তুমি পারবে। আসো এবার আমরা খুবই ঝামেলাপূর্ণ তিনটে সমাস পড়বো। এখন আমরা খুবই ঝামেলাপূর্ণ তিনটে সমাস পড়বো, খুবই ঝামেলাপূর্ণ তিনটে সমাস পড়বো। সেটা হচ্ছে কি? উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। কেমন? আসো এখন আমাদের প্রচলিত বইগুলোতে একটু খেয়াল করো। আমাদের প্রচলিত বইগুলোতে উপমান কর্মধারয় সমাস দেখবো, তোমরা যে বই থেকে সমাস শিখছো, যে গাইড বই থেকে, ওই প্রচলিত বইগুলো থেকে, ওই প্রচলিত বইগুলোতে উপমান কর্মধারয় সমাস কেমনে লেখে জাস্ট একটু খেয়াল করো। জাস্ট কেমনে লেখে, এই যে মনে করো লেখে কিভাবে, ও চলো দেখো স্যার এটা চলমান হবে, এটা উপমান। উপমান অর্থ তুলনীয়, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে থাকলে প্রত্যক্ষ বস্তুটিকে বলো উপমেয়, যার সঙ্গে তুলনা করা তাকে বলছে তোমার উপমান। উপমান উপমেয়ের মধ্যে একটা সাধারণ ধর্ম থাকবে, সাধারণ ধর্ম এটা হচ্ছে আমার উপমান কর্মধারয় সমাস। কেমন? এটা হচ্ছে আমার উপমান কর্মধারয় সমাস। তুষারের ন্যায় শীতল, মাঝখানে ন্যায় বসবে, এই যে তোমার এরকম থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার উপমান কর্মধারয়। এরপরে তোমার উপমানের পরে কি? উপমানের পরে উপমিত। আমাদের প্রচলিত যে বইগুলোতে কি দিছে, প্রচলিত বইগুলোতে কি দিছে দেখো তো, প্রচলিত বইগুলোতে কি দিছে, এতে সাধারণ কোনো উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে তুলনা হয়, কিচ্ছু বুঝি না ভাই, কি দিছে আগে নেয় পরে নেবে, কিচ্ছু বুঝি না, সব মাথার উপরে যেতেছে। এগুলো যখন দেখি তখন আমাদের অবস্থা তোমার সাকিব খানের মতো, আমি পারি না আর পারি না, আহা, মানে আমাদের তখন বুক ফেটে কান্না আসে এগুলো দেখলে। বলো তো, বলো তো, তোমাদের বইতে দেওয়া আছে না? বলো তো, বলো বলো, তোমাদের বইতে দেওয়া আছে না? বলো বলো বলো, তোমাদের বইতে এগুলো দেওয়া আছে না এভাবে? বলো তো, তোমাদের বইতে দেওয়া আছে না? বলো বলো বলো, তোমাদের বইতে এগুলো দেওয়া আছে না? ওকে ওকে ওকে, আসো আসো। উপমান বুঝছে, রেশমি সুলতানা মিম বলছে উপমান ন্যায় মাঝে থাকবে, উপমিত ন্যায় শেষে থাকবে। ওকে ফাইন, ওকে ওকে ওকে। কর্মধারয় কিভাবে বুঝবো? ওই যে ভাই তোমাকে বললাম পর্বত প্রাধান্য পাবে। ঝাল মুড়ি দ্বারা তুমি কি বুঝছো? ঝাল বুঝছো না মুড়ি বুঝছো? মুড়ি বুঝছো। ঘর জামাই দ্বারা তুমি কি বুঝছো? ঘর বুঝছো নাকি জামাই বুঝছো? অবশ্যই জামাই বুঝছো। কেমন? ওকে ওকে ওকে, আসো এবার ভাই তোমাকে বলি, ওসো ওকে ওকে, এবার ভাই তোমাকে বলি একটু ভালো করে খেয়াল করো, এবার একটু ভালো করে খেয়াল করো। আসো এই যে যে তোমার রেশমি সুলতান মিম বলছে, মনে করো কি, দেখো একটু ভালো করে খেয়াল করো, রেশমি সুলতান মিম কি বলছে, যে পরে যদি ন্যায় থাকে তাহলে সেটা কোন সমাস? উপমিত সমাস। এখন আমি তাকে কোশ্চেন করি, আমার কোশ্চেনের মধ্যে কি থাকবে? আমার প্রশ্নের মধ্যে থাকবে চাঁদ মুখ, আমার প্রশ্নের মধ্যে থাকবে যে চাঁদ মুখ, এটা কোন সমাস? এবার তুমি বলো, তুমি কেমনে বুঝবে যে এখানে ন্যায় কোন জায়গায় আছে? আমার বুঝাও, এখানে ন্যায় কোন জায়গাতে আছে তুমি কেমনে বুঝবা? এখানে ন্যায় কোন জায়গাতে আছে তুমি কেমনে বুঝবে? এখানে তো বলা নাই যে, এখানে তোমার বেশ বাক্য দেওয়া নাই, বেশ বাক্য তো তোমারই বলতে হবে, তোমারই লিখতে হবে। ন্যায় তুমি আগে বসাবে না পরে বসাইবা? সো তুমি এই যে আগে নেয় পরে নেয় এগুলো দিয়ে কখনোই সমাস নির্ণয় করা যাবে না। ভাই এক ক্লাসে কি সমাস শেষ করবেন? না, এটা কখনো এক ক্লাসে সমাস শেষ করবো না, 2 ক্লাস লাগবে। আসো এবার ভাই তোমাকে সমাসটা শেখাবো টেকনিকে। চলো একসাথে আমি তোমাকে উপমান কর্মধারয় সমাস ও উপমিত কর্মধারয় সমাস আমি একসাথে শিখাবো। বলো তোমাকে রেডি? বলো, একসাথে তোমাকে আমি উপমান ও উপমিত কর্মধারয় সমাসটা শিখাবো। একসাথে ভাই তোমাকে উপমান ও উপমিত কর্মধারয় সমাসটা শিখাবো। একসাথে তোমাকে আমি একসাথে তোমাকে আমি উপমান ও উপমিত কর্মধারয় তোমাকে শিখাবো। ওকে 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 ওকে, আসো আসো ভাই তোমাকে দেখাচ্ছি। দেখো, উপমান ও উপমিত নির্ণয় করতে হলে আমাদেরকে এখন একটু ইংলিশ পড়তে হবে। আসলে কি পড়তে হবে? ইংলিশ পড়তে হবে। জাস্ট মাথায় রাখবা, জাস্ট মাথায় রাখবা। কি মাথায় রাখবা? প্রথম পদটা যদি নাউন হয়, প্রথম পদটা বিশেষ্য, পরের পদটা বিশেষণ, এটা হচ্ছে আমার উপমান। প্রথম পদটা হচ্ছে বিশেষ্য, পরের পদটা বিশেষ্য, এটা হচ্ছে আমার উপমিত। প্রথম পদটা কি আমার? বিশেষ্য। প্রথম পদ হবে বিশেষ্য, পরের পদ হবে বিশেষণ। প্রথম পদ বিশেষ্য, পরের পদ বিশেষ্য। এখন বলবে ভাই ভাইয়া বিশেষ্য বিশেষণ আমাদের মধ্যে আবার কিনলে গেছেন, আমরা তো বুঝি না ভাই। ঠিক আছে ভাই, তোমরা বিশেষ্য বিশেষণে যে আমাদের মধ্যে যেতে চাও না, আরো সহজ করে দিলাম। আসো আরো সহজ করে দিলাম, জাস্ট এটা মাথায় রাখবা। উপমান সমাস সবসময় সত্য হবে, উপমান সমাস সবসময় সত্য হবে, আর উপমিত সমাস সবসময় মিথ্যা হবে। এইটুকু কি মনে রাখতে পারো? বলো, উপমান সত্য, উপমিত মিথ্যা। জাস্ট বলো ভাই এতটুকু কি মনে রাখতে পারবা? এই একটা ওয়ার্ড মনে রাখতে পারবা? কেটা বলো তো, এই একটা ওয়ার্ড কি মনে রাখতে পারবা? যে উপমান সত্য, উপমিত মিথ্যা। জাস্ট ভাইকে বলো এই একটা, বলো বলো বলো, এই একটা জিনিসকে মনে রাখতে পারবা? ভাইকে বলো এই একটা জিনিস মনে রাখতে পারবা? এই যে তোমার বোর্ড বইতে এত কিছু ছিল, অমুক পদের সাথে তমুক পদ, মাঝখানে নেয় পরে নেয় আগে নেয়, হ্যান ত্যান কাসিরন, এত কিছু মনে না রেখে জাস্ট একটা জিনিস মনে রাখবো, উপমান হবে আমার সত্য সমাস, আর উপমিত সমাস হচ্ছে আমার মিথ্যা সমাস। কেমন? ওকে আসো এবার ভাই তোমাকে দেখাচ্ছি, এবার ভাই তোমাকে দেখাচ্ছি, এবার ভাই তোমাকে দেখাচ্ছি। দেখো, অরুণ রাঙা মানে কি? একটু খেয়াল করো, অরুণ রাঙা মানে কি? অরুণ হচ্ছে তোমার কি? অরুণ দ্বারা তোমার সূর্যকে বোঝায়। অরুণ দ্বারা তোমার কি বোঝায়? সূর্যকে বোঝায়। রাঙা মানে কি? রাঙা মানে তোমার লাল বোঝায়। রাঙা মানে কি? লাল বোঝায়, লাল বোঝায়। রাঙা মানে কি? তোমার লাল বোঝায়। তার মানে কি? দেখো তো, সূর্য তো আমার আসলেই লাল। সূর্য তো আমার কি? আসলেই তো সূর্য আমার লাল, তাই না? সূর্য কি আমার আসলেই তো লাল।
সূর্য তো আমার আসলেই লাল, তার মানে আমার অরুণ নাগা সত্য সমাস, সূর্য আমার আসলেই লাল, তার মানে এটা কি সত্য। এরপরে দেখো কাজল কালো, এই যে মেয়েরা তোমরা যারা চোখের মধ্যে কাজল দিতেছো বলতো কাজলটা কোন কালারের, কালো কালারের না, কাজল কোন কালারের, কালো কালারের না, তার মানে কাজল তো আমার আসলেই কালো, সত্য সমাস সত্য। এরপরে দেখো তুষার ধবল, তুষার মানে, তুষার মানে হচ্ছে ওই যে তোমার ইয়ে পড়েন, আমরা বলি তুষার পড়তেছে, এখন দেখো তো তুষার কোন কালার, তুষার কোন কালার, সাদা কালার, সাদা কালার তুষার পড়তেছে। তোমার ওই যে বরফের যে উপর দিয়ে তুষারটা পড়ে এটা কোন কালার, সাদা কালার করে দাও, বরফের উপর যে তুষার পড়ে কোন কালার, সাদা কালার। এখন তুষারটা কোন কালার, ডবল মানে কি, ডবল মানে হচ্ছে সাদা, ডবল মানে কি সাদা, তার মানে তুষার তো আমার সাদা কালারে, তাহলে তুষার ডবল সত্য কথা, তুষার ডবল আমার সত্য কথা। এরপরে দেখো তুষার শুভ্র, শুভ্র যে কথা, ডবল যেরকম সাদা শুভ্র সাদা, তাহলে তুষার তো আমার সাদাই। আবার শীতল মানে কি, দেখো তুষার তো আমার শীতল নাকি তুষার তোমার গরম হয়, তুষার তোমার কি হয় ঠান্ডাই তো হয়, তাহলে তুষার তো আমার শীতল হয়, তুষার আমার শুভ্র মানে তুষার আমার সাদা, তার মানে কি প্রত্যেকটা জিনিস আমার এখানে সত্য, প্রত্যেকটা জিনিস আমার এখানে কি সত্য, যার কারণে সত্য সমাস মানে হলো আমার উপমান কর্মধারয় সমাস। এই যে প্রত্যেকটা জিনিস আমার এখানে সত্য, প্রত্যেকটা জিনিস আমার এখানে সত্য, এই কারণে এটা হচ্ছে আমার উপমান কর্মধারয় সমাস, এই কারণে এটা হচ্ছে আমার কোন সমাস, উপমান কর্মধারয় সমাস। আসো একটা জিনিস, এখন মনে করো ভাইয়া আমি সত্য মিথ্যা আমি হাসামিসা বুঝি না ভাই, আমি হাসামিসা বুঝি না, আমার আপনি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে বুঝান যে নাউন অ্যাডজেক্টিভের সাথে এটা কেমনে মিলছে, আসো তোমাকে দেখাচ্ছি। দেখো দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখো তো অরুণ মানে কি সূর্য না, অরুণ মানে কি সূর্য, সূর্যটা কি ডেফিনেটলি নাউন, সূর্যটা তোমার ডেফিনেটলি নাউন। রাঙা মানে কি, রাঙা মানে হচ্ছে তোমার কি লাল, এখন সূর্যের রং লাল মানে সূর্যের অবস্থা লাল, তার মানে কি সূর্যের অবস্থা বুঝেছে, তার মানে এটা তোমার কি হবে সূর্যের অবস্থা বুঝে এটা হবে আমার অ্যাডজেক্টিভ। অথবা মনে করো কাজল কি, কাজল হচ্ছে তোমার চোখের মধ্যে যেটা দাও কাজল, তাহলে এটা কি নাউন, এটা কি নাউন। আবার কালো মানে কি, তাহলে কাজল কোন কালার হয়, কাজলের অবস্থা বুঝেছে কালো, তার মানে কি অ্যাডজেক্টিভ। এরপর তুমি চিন্তা করো তুষার মানে কি, তুষার মানে তো তোমার বরফ বুঝেছে বরফ, ডবল মানে কি সাদা, তার মানে বরফের অবস্থা বুঝে, বরফটা কোন রকম সাদা, তার মানে কি বুঝেছে অ্যাডজেক্টিভ বুঝে, তার মানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে মিলালো হবে। তুমি যদি চিন্তা করো যে শুধু সত্য কিনা এটাই মিলালো হবে। বলো উপমান কি বুঝতে পারছো, বলো উপমান কি বুঝতে পারছো, বলো 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 উপমান কি বুঝতে পারছো, উপমান কি বুঝতে পারছো ভাইকে বলো এবার, উপমান কি বুঝতে পারছো বলো, উপমান কি বুঝতে পারছো, একটু দ্রুত করে বলো উপমান বুঝতে পারছো। আই থিঙ্ক উপমান ক্লিয়ার, আই থিঙ্ক উপমান ক্লিয়ার, আই থিঙ্ক উপমান ক্লিয়ার। আসো এরপর আমরা এখন যাবো উপমিতর মধ্যে। আবার চিন্তা করি ভাই তোমাকে কি বলছে, ভাই তোমাকে কি বললাম, উপমিত মানে কি মিথ্যা সমাস, উপমিত মানে কি মিথ্যা সমাস। ওকে ফ্রেন্ড, ভাই তোমাকে একটু বলি, যারা তোমরা রিলেশন আছো বা তারা যখন প্রেম করো, দেখবা যে সকল মেয়েরা আছো তোমাদের বয়ফ্রেন্ড তোমাদেরকে অনেক বলবে লক্ষ্মী তুমি এত সুন্দর, উফ তোমার চাঁদ মুখখানি একটাবার আমাকে দেখতে দাও না প্লিজ, একটাবার তোমার চাঁদ মুখখানি যদি আমি দেখতে পেতাম, একটা বার যদি তোমার চাঁদ মুখখানি দেখতে পেতাম, উফ। তোমরা জানো তোমাদেরকে এগুলো বললে তোমরা খুশি হয়ে যাও, ছেলেরা একটু শুয়া ফাম দিলে খুশি হয়ে যাও, আর তুমিও জানো তোমার মুখ এটা আসলে কখনোই চাঁদের মতো না, তুমিও জানো কি তোমার মুখ এটা আসলে কখনোই চাঁদের মতো না। এই যে ওরা তোমাকে মিথ্যা কথাটা বলে, এটাই হচ্ছে তোমাদের উপমিত সমাস। এবার ভাইকে একটু বলো তো চাঁদ মুখ, চাঁদ কি কখনো মুখ হইতে পারে ভাই, কিটা বলো তো, চাঁদ কি কখনো মুখ হইতে পারে বাইরে বুঝাও। এই যে বলে তোমার চাঁদ মুখখানি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি, বলো তো চাঁদ কি কখনো মুখ হতে পারে, বা মুখ কখনো চাঁদ হতে পারে ভাইকে বলো তো, বলো 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 চাঁদ কি কখনো মুখ হতে পারে, বা মুখ কি কখনো চাঁদ হতে পারে, বলো 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 চাঁদ কি কখনো মুখ হইতে পারে নাকি মুখ কখনো চাঁদ হয়, তার মানে চাঁদ মুখ টোটালি মিথ্যা কথা বলছে। এই কারণেই বলে ছেলে যাতে যতই বলুক তুমি আমার প্রথম ভালোবাসা আমার শেষ ভালোবাসা তুমি আর চাঁদ মুখখানে দেখবে, নো এগুলো বিশ্বাস করিও না, সে এই কথাটা 10 জনরে বলছে কেমন। ওকে আসো এরপরে কি বলছে সিংহ পুরুষ, ওই যে তোমরা যারা তোমরা ছেলেরা আছো প্রিয় অভিভাবক দেখলে কি বলো, প্রিয় অভিভাবক আপনার মতো সাহসী অভিভাবক আপনার মতো সাহসী নেতা এই অত্র মহাদেশে এই বাংলাদেশে এই পৃথিবীতে কেন এই উপমহাদেশে নেই, এই অত্র আপনার সৌরজগতের মধ্যে নেই আপনার মতো সাহসী, আপনি হচ্ছেন সিংহ পুরুষ, আপনি হচ্ছেন এই বাংলার সিংহ পুরুষ। এখন বলো তো সিংহ কি জীবনে পুরুষ হতে পারে বাইরে বুঝাও তো, সিংহ পুরুষ যে বলছে সিংহ কি জীবনে পুরুষ হতে পারে নাকি পুরুষ জীবনে সিংহ আমার বুঝাও। তাহলে পুরুষ কখনো সিংহ হয় নাকি সিংহ কখনো পুরুষ কখনো হয়, হয় না। কোন সমাস মিথ্যা সমাস। বাহুলতা কাকে বলে, বাহুলতা বলছে তোমার যে সকল মেয়েরা তোমার ড্যান্স দেয় আর কি, দেখবো অনেক মেয়েরা তোমার এমন ভাবে ড্যান্স দেয়, দেখো আমার হাতের লড়াইতে গেলে আমি যদি একটু লড়াই না আমি এটা কেমন লড়াইতে পারবো, এভাবে 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 লড়তে পারবো। বাট যে সকল মেয়েরা মনে করো নাচে বুঝছো না, ওরা এমন ভাবে নাচে ওদের হাতেটা লতার মতো, এভাবে তুমি লতারে যেরকম লড়াইতে পারবা না, লতারে যেরকম তুমি যা ইচ্ছা তা করতে পারবা, ওরা তোমার হাতের যা ইচ্ছা তা করতে পারে, মানে এভাবে তোমার বাহুর মধ্যে এভাবে তোমার দোল খায়, মানে বাহুর লতার মতো তোমার দোল খায়। ওই কারণে ওদের বাহুটাকে বলে তোমার বাহুলতা। মাগু তোমার হাতের তো পুরো লতার মতো, ওরে এরকম বলে না। আবার দেখবো অনেক মেয়েদের হাত এত চিকন, এভাবে ধরতে হয় তাদেরকে, আমরা হাতের সাথে সাথে মিলেলে মানে আমার হাত ওদের হাত এরকম আর কি, এত চিকন। ওই চিকন হাতগুলো আবার তোমার কি বল লতার মতো চিকন, ওদেরকে আবার বললে বাহুলতা।
এখন এখন তুমি আমার চিন্তা করো তো, বাহু মানে কি আমার হাত, লতা মানে কি লতা পাতা। হাত কি কখনো লতা পাতা হইতে পারে, নাকি লতা কখনো হাত হইতে পারে? আমার বুঝো। হাত কি কখনো লতা পাতা হইতে পারে, নাকি লতা কখনো হাত হইতে পারে? আমার বুঝো। হাত কি কখনো লতা হয়, না লতা কখনো হাত হয়? জীবনে এটা সম্ভব? সম্ভব না। এরপরে দেখো অধর পল্লব। অধর পল্লব, অধর মানে কি জাস্ট চিন্তা করো। অধর মানে হচ্ছে তোমার ঠোঁট। অধর মানে এই দেখো তো, এই মনে করো এই যে লক্ষ্মী মেয়েটার ঠোঁট, অধর মানে কি তোমার ঠোঁট। পল্লব মানে কি পাত। আমরা বলি না উফ তোমার ঠোঁটগুলো এত কিউট, উফ রে কি কিউট তোমার ঠোঁটগুলো, একবার পাতার মতো তোমার ঠোঁটগুলো গোল, পাতার মতো তোমার ঠোঁট গোল। আচ্ছা ভাইয়ের বলো তো, জীবনে ঠোঁট কখনো পাতা হইতে পারে, না পাতা কখনো ঠোঁট হইতে পারে? আমার কও। ঠোঁট কি কখনো পাতা হইতে পারে, নাকি পাতা কখনো ঠোঁট হইতে পারে? আমার কও। ঠোঁট কি কখনো পাতা হইতে পারে, না পাতা কখনো ঠোঁট হইতে পারে? কখনো পসিবল না। এবারে মুখচন্দ্র, ওই যে তোমার চাঁদ মুখ যে কথা, মুখচন্দ্র একই কথা, মানে একটু তোমার ঘুরে বলছে আর কি। চাঁদ মুখটা ঘুরে বলছে মুখচন্দ্র। মুখ কি কখনো চন্দ্র হতে পারে, নাকি চন্দ্র কখনো মুখ হতে পারে? তার মানে প্রত্যেকটা জিনিস আমার এখানে মিশা কথা, প্রত্যেকটা জিনিস আমার কি কথা, মিশা কথা। এই যত মিশা কথা আছে এগুলো হচ্ছে আমার উপমিত সমাস। এগুলো আমার কোন সমাস? উপমিত সমাস। এগুলো আমার কোন সমাস? উপমিত সমাস। আসো এখন একটা জায়গাতে আসো, এখন একটা জায়গাতে, ভাইয়া আপনি তো বলছেন মিশা কথা না, বুঝলাম, হাসা মিশা আমি মানি না। এখন আমার বুঝান নাউন নাউন কি, দুইটা বিশেষ্য কি? দেখো তো, চাঁদ কি? চাঁদও আমার বিশেষ্য। মুখ কি? বিশেষ্য। সিংহ বিশেষ্য, পুরুষ বিশেষ্য। বাহু বিশেষ্য, লত বিশেষ্য। অধর ঠোঁট বিশেষ্য, পল্লব পাত বিশেষ্য। মুখ বিশেষ্য, চন্দ্র বিশেষ্য। তাহলে বিশেষ্য বিশেষ্য দিয়েও ঠিক আছে, আবার মিথ্যে সমাস দিয়েও ঠিক আছে। এবার বলো, উপমান আর উপমিতের মধ্যে জীবনে কোনদিন প্যাঁচ লাগাবে তোমরা? বলো, উপমান আর উপমিতের মধ্যে জীবনে কোনদিন প্যাঁচ লাগাবা? বলো, উপমান আর উপমিতের মধ্যে। আবার বলো ভাইকে, উপমান আর উপমিতের মধ্যে জীবনে কোনদিন প্যাঁচ লাগাবা? ভাইকে বলো, উপমান আর উপমিতের মধ্যে জীবনে কোনদিন প্যাঁচ লাগাবা? হ্যাঁ ভাইকে বলো, উপমান আর উপমিতের মধ্যে জীবনে কোনদিন প্যাঁচ লাগাবা? ওকে ওকে ওকে। এবার আসো, এবার আসো ভাইকে এবার বলো যে ভাই এবার বলেন যে আমি ব্যাস বাক্য করবো কিভাবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই, আমি এখন ব্যাস বাক্য করবো কিভাবে, জাস্ট এটা মাথায় রাখবা। উপমানের, উপমানের আহা কি সিজ্জত, উপমানের শেষে তোমার কি বসবে? ন্যায় বসবে। এবার যখন তুমি বুঝছো, যখন তুমি বুঝছো যে এটা আমার কোন সমাস? উপমান সমাস, তখন জাস্ট একটা জিনিস, শেষে ন্যায় বসে দিবা। কোথায় বসাবা? শেষে। কোথায় বসাবা? শেষে ন্যায় বসে দিবা। কোথায়? শেষে। যখন বুঝছো এটা উপমান সমাস, তখন আমার শেষে ন্যায় বসবে। যখন বুঝছো এটা উপমিত সমাস, তখন আমার মাঝে ন্যায় বসবে। তখন আমার কোথায় ন্যায় বসবে? মাঝে ন্যায় বসবে। তখন আমার কোথায় ন্যায় বসবে? মাঝে ন্যায় বসবে। তাহলে আর আমাকে মুখস্থ হবে যে শেষে ন্যায় বসলে একটা, মাঝে ন্যায় বসলে একটা? না, তোমার প্রশ্নের মধ্যে তো দেওয়া থাকবে না ব্যাস বাক্য। যদি তোমার প্রশ্নের মধ্যে ব্যাস বাক্য দেওয়া থাকতো তাহলে বলতাম যে তুমি ঠিক আছে, তুমি তাহলে তোমার ন্যায় দেখে পড়ো। আর তোমার প্রশ্ন তো ব্যাস বাক্য দেওয়া থাকবে না, তোমার প্রশ্ন দেওয়া থাকবে তুষার শীতল। তুমি কেমনে বুঝো তুষারের কোন দিকে ন্যায় আছে? এটা তো তোমার বের করতে হবে। এই কারণে আমাকে আগে বের করতে হবে এটা কি সত্য না মিথ্যা। সত্য হলো উপমান, মিথ্যা হলো উপমিত। যদি এটা উপমানের মধ্যে পড়ছে তার মানে আমি শেষের মধ্যে জাস্ট একটা ন্যায় বসাই দিব। যদি আমার উপমিত পড়ছে তাহলে আমি মাঝখানে ন্যায় বসাই দিব। বলো ভেষ বাক্য নির্ণয় করতে পারবা না? আসো ভাই তোমাকে আবার দেখাচ্ছি। অরুণ রাঙা মানে কি? অরুণ রাঙা, অরুণ রাঙা মানে কি? অরুণের, অরুণ রাঙা মানে হচ্ছে অরুণের, অরুণের না, অরুণ রাঙা মানে কি? ভাই একটু দেখি দেখি ঠিক আছে না, ভাই একটু খেয়াল করি তো। ওহো ওহো ওহো, একটা বড় সড়ো একটা মিস্টেক গেছে, একটা বড় সড়ো একটা মিস্টেক গেছে, একটা বড় সড়ো মিস্টেক গেছে। দেখি, একটা বড় সড়ো মিস্টেক গেছে। লক্ষ্মী ছেলেমেয়েরা একটা বড় সড়ো মিস্টেক গেছে। হ্যাঁ, সাবরিনা সুলতানা বলছে উপমানের মাঝে না, ঠিক আছে, একটা বড় সড়ো মিস্টেক গেছে। ভাই ভুল বলছি, ভাই উল্টোটা বলছি। সেটা হচ্ছে উপমানে মাঝখানে নাই বসবে। এই যে উপমানে মাঝখানে নাই বসবে, উপমানে মাঝখানে নাই। দেখছো আমি যখন নিজে লিখতে গেছি তখন আমি পেঁচাই ফেলছি। উপমানে মাঝখানে নাই বসবে, আর এখানে তোমার শেষে নাই বসবে। উপমিতের মধ্যে তোমাকে শেষে নাই বসবে, উপমিত তোমাকে শেষে নাই বসবে। এখন হয়তো তোমাকে বলবো ভাই কেউ মনে রাখবো, মনে রাখার দরকার নাই, তুমি যখন সমাস লিখতে তখন নিজে পারবে। দেখো এই যে দেখো তো, অরুণ রাঙা মানে কি? জাস্ট শেষে আমার ন্যায় বসবে, তার মানে কি? অরুণের ন্যায় রাঙা, সরি মাঝে ন্যায় বসবে। অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা মানে সূর্যের মতো লাল। ওই যে তুমি বলো না অরুণ রাঙা মানে সূর্যের মতো লাল, মতো লাল, তার মানে কি? অরুণের ন্যায় রাঙা। কাজল কালো মানে কি? কাজলের মতো কালো মানে কি? কাজলের ন্যায় কালো। তুষার ধবল মানে কি? তুষারের মতো ধবল মানে কি? তুষারের ন্যায় ধবল। তুষার শুভ্র মানে কি? তুষারের মতো শুভ্র মানে তুষারের ন্যায় শুভ্র। তুষার শীতল মানে কি? তুষারের মতো শীতল মানে তুষারের ন্যায় শীতল। তাহলে মাঝখানে কি বসতে? আমার ন্যায় বসছে। কেমন? ওকে ফেনা। আসো এরপরে ভাই তোমাকে এখানে একটা প্যাঁচ লাগে। আসো এখানে একটা প্যাঁচ। বলো তাহলে মাঝে ন্যায় বুঝতে পারছো? উপমিত মানে কি? উপমিত মানে উপমান মানে আমার মাঝখানে ন্যায় বসবে। উপমান মানে আমার কোথায়? মাঝখানে ন্যায় বসবে। এখন আসো খুব গুরুত্বপূর্ণ, উপমিত মানে কি? আমার শেষে ন্যায় বসবে। ওকে ফাইন। এখন ভাই একটু বলো, এখন তোমরা আমাকে এটা আনসার দাও। এই যে চাঁদ মুখ ভাই বললাম না, এই যে চাঁদ মুখ, বলো তো এই যে চাঁদ মুখ, এটা হচ্ছে চাঁদ, 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 চাঁদ মুখের, চাঁদ মুখের ন্যায়
আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে মুখ চাঁদের না, 2 নম্বর হচ্ছে মুখ চাঁদের নেয়। এবার বলো তো এই ভ্যাস বাক্য কোনটা সঠিক? চাঁদ মুখের ভ্যাস বাক্য দুইটার মধ্যে আমার শেষে ন্যায় আছে। যারা বলছো শেষে ন্যায় থাকলেই কোন সমাস, শেষে ন্যায় থাকলে উপমিত, যারা যারা বলছো দুইটাতে আমার শেষে ন্যায় আছে। এবার বলো চাঁদ মুখের ভ্যাস বাক্য কোনটা? চাঁদ মুখের ন্যায় নাকি মুখ চাঁদের ন্যায়? বলো কোনটা হবে, বলো দেখি, 1 আর 2 এর মধ্যে বলো, নাকি দুইটাই হবে? ভাইকে বলো, দ্রুত করে বলো, ভাইকে দ্রুত করে বলো, বলো 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 ভাইকে দ্রুত করে বলো, ভাইকে দ্রুত করে বলো, ভাইকে দ্রুত করে বলো কোনটা আমার আনসার কোনটা হবে? মুখ চাঁদের না হবে ভাইয়া, মুখ চাঁদের না হবে। ওকে ফাইন, দেখো একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। দেখো তো আমরা কখন চাঁদ মুখ আমরা কখন বলি? তুমি নিজে চিন্তা করো তো, চাঁদ মুখ কখন বলি? যখন আমার গার্লফ্রেন্ডের ফেসটা, এই আমার গার্লফ্রেন্ডের ফেসটা দেখে আমি বলছি উফ তোমার মুখটা না চাঁদের মতো, তোমার মুখটা না চাঁদের মতো। নাকি আমি চাঁদের দেখে বলছি ওই চাঁদ তোমার চেহারাটা আমার গার্লফ্রেন্ডের মতো। আমরা কি চাঁদকে দেখেই বলি? না, বরং আমরা আমার গার্লফ্রেন্ডকে দেখে বলি তোমার মুখটা চাঁদের মতো। তাহলে মুখ কিসের মতো? চাঁদের মতো। নট চাঁদ মুখের মতো নয়, মুখটা আমার চাঁদের মতো, তার মুখটা আমার চাঁদের মতো। এই কারণে মুখ চাঁদের নেয়, নট চাঁদ মুখের নেয়, নো মুখ চাঁদের নেয়। এই জায়গাটাতে প্যাঁচ লাগাবে না। অথবা মনে করো এখন দেখো সিংহ পুরুষ তুমি কি দিবা? সিংহ পুরুষের নেয় না পুরুষ সিংহের নেয়, কোনটা দিবা? তুমি নিজে চিন্তা করো তো। সিংহ পুরুষ দেখো তো, তুমি একটা পুরুষকে সিংহ হিসেবে তুলনা করো নাকি সিংহরে করো সিংহ তুই পুরুষের মতো? না, বরং আমি আমার প্রিয় অভিভাবক দেখলে বলি প্রিয় অভিভাবক আপনি সিংহের মতো। এই কারণে পুরুষ সিংহের নেয়, নট সিংহ পুরুষের নেয়। এবার বুঝতে পারছো কিনা? বাহুলতা, তুমি চিন্তা করো তো, তুমি কি লতাকে দেখে, অর্থাৎ তুমি একটা লতা গাছকে দেখে বলো এই লতা গাছ তুমি আমার বাহুর মতো, নাকি আমার বাহুকে দেখে বলছো তুমি লতার মতো? ডেফিনেটলি আমার বাহুকে দেখে বলছো, তাহলে আমার বাহু লতার নেয়। বাহু কিসের নেয়? লতার নেয়। বলো বলো বলো, তাহলে বলো উপমান উপমিত সমাস বের করা বুঝছি। দুইটার ভ্যাস বাক্য আমরা ক্লিয়ার হয়েছি, দুইটার ভ্যাস বাক্য আমরা ক্লিয়ার হয়েছি। বলো দুইটা ভ্যাস বাক্য আমরা ক্লিয়ার হয়েছি। বলো 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 দুইটা ভ্যাস বাক্য আমরা ক্লিয়ার হয়েছি। বলো ভাই সমাসের পর উপসর্গ পড়াবেন না, উপসর্গ খুব ইম্পর্টেন্ট না আমাদের জন্য। কেমন? উপসর্গ থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে। আমি আগেই বলছি বর্ণনামূলক প্রশ্ন জীবন আনসার করা যাবে না, ফুল মার্ক দিবে না তোমাকে। কেমন? ওকে 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 আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন, আসো এখন তোমরা নিজেরা নিজের সমাস নির্ণয় করো। চলো এখন বোঝা যাবে তোমরা কতটুকু সমাস পারো। আসে নিজেরা নিজের সমাস নির্ণয় করো। দেখে বলো তো দ্রুত বলো, রক্ত লাল কোন সমাস? বলো রক্ত লাল কোন সমাস? ভাইকে একটু দ্রুত বলো, দ্রুত করে বলো রক্ত লাল কোন সমাস? ভাইকে একটু দ্রুত করে বলো। এখন বোঝা যাবে যে তোমরা কার জোর কতটুকু, কে কতটুকু পড়ছো, কে কতটুকু পারো। বলো রক্ত লাল কোন সমাস? বলো রক্ত লাল কোন সমাস? দ্রুত করে বলো রক্ত লাল কোন সমাস? উপমান সমাস। ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন। অধর পল্লব কি হবে? ভাইটাকে পড়াচ্ছে। দেখো অধর মানে কি ঠোঁট, পল্লব মানে কি পাতা। দুইটা ঠোঁট কি কখনো পাতা হইতে পারে? ও হয় না, তার মানে এটা মিথ্যা সমাস। মিথ্যা মানে উপমিত হবে। কেমন? ওকে 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 আচ্ছা, এটা ভ্যাস বাক্য জিজ্ঞেস করছো, তাহলে কি হবে? অধর। এখন দেখো তো তুমি ঠোঁটকে কিসের তুলনা করো? পাতার সাথে, তাহলে অধর পল্লবের নাই। কেমন? ওকে বানাস। এখন দেখো রক্ত লাল, রক্ত তো আমার লালে হয়, সত্য সমাস। এখন সত্য মানে উপমান, সত্য মানে আমার উপমান, সত্য মানে আমার উপমান, সত্য মানে কোন সমাস? উপমান সমাস। মিশ কালো, মিশ কালো দ্বারা আমি কি? মিশ কালো মানে কি? আমরা বলি না ইষ্টে তুই এত কালার কালো, পাতিলের চেয়ে তুমি কালো, তার মানে তোমার মিশটা তোমার কালোই হয়, মিশটা তোমার কালোই। এখানে মিশ দ্বারা তোমার বুঝাই মিশ দ্বারা বুঝে তোমার হচ্ছে তোমার এটা কি বলে কয়লা। মিশ দ্বারা বুঝে তোমার এখানে কয়লা, মিশ দ্বারা কি বুঝেছে? এখানে কয়লাকে বুঝে। তো কয়লা তো আমার কালোই হয়, তার মানে সত্য সমাস উপমান হবে। চাঁদ মুখ, একটু আগে বলছে চাঁদ কখনো মুখ হতে পারে না, মিথ্যা সমাস, উপমিত হবে। কি হবে? উপমিত হবে। কি হবে? উপমিত হবে। এটা একটু আনসার করো। সহজ ব্যস্ত এটা কোন সমাস? বলো সহজ ব্যস্ত এটা কোন সমাস? বলো সহজ ব্যস্ত এটা কোন সমাস? বলো দেখি সহজ ব্যস্ত এটা কোন সমাস? ভাই এটা বলো সহজ ব্যস্ত এটা কোন সমাস? ভাই একটু দ্রুত করে বলো সহজ ব্যস্ত এটা কোন সমাস? বলো সহজ ব্যস্ত এটা কোন সমাস? বলো সহজ ব্যস্ত এটা কোন সমাস? সহজ ব্যস্ত তোমরা দিচ্ছ উপমান। ওকে ফাইন, সহজ ব্যস্ত হচ্ছে উপমান, উপমান। ওকে ফাইন। আসো শস মানে কি? এটা কি জানো? শস মানে হচ্ছে তোমার খরগোশ, শস মানে হচ্ছে তোমার খরগোশ। শস মানে কি? শস মানে হচ্ছে তোমার খরগোশ। আর ব্যস্ত মানে কি? ব্যস্ত ব্যস্ত। এখন খরগোশ তো আসলেই ব্যস্ত হয়। খরগোশ তুই তোমার আমার মতো আজারে শুয়ে মোবাইল দিবে, খরগোশ সব সময় ছোটাছুটি করে, খরগোশ সবসময় ব্যস্ত হতে হয়। তার মানে কি? এটা আসলে সত্য সমাস। তো সত্য হলে কোনটা হয়? সত্য হলে আমার উপমান, সত্য হলে আমার কোনটা হবে? উপমান হবে। এরপরে দেখো ফুলকুমারী কোনটা? ভাই একটু বলো তো ভাইকে, ফুলকুমারী কোনটা? বলো ফুলকুমারী কোনটা? ভাইকে একটু বলো দেখো ফুলকুমারী কোন সময়? ভাইকে একটু বলো তো ফুলকুমারী কোন সময়? ভাইকে একটু দ্রুত করে বলো ফুলকুমারী কোন সময়? বলো ফুলকুমারী কোন সময়? বলো 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 ফুলকুমারী কোন সমাস? দেখো উপমিত হবে। ওকে ফাইন, আসো দেখো একটু ফুলকুমারীতে আমরা কি বলি? ওগো ফুলকুমারী, ওই যে তোমার একটা গান ছিল না, ভুলে গেছি, ওই যে ফুলকলি রে ফুলকলি রে, একটা গান ছিল না এভাবে। তার মানে কি? ফুলকলি মানে আমরা একটা মেয়েকে কি বলি? ওগো ফুলকলি, ওগো ফুলকুমারী। এই যে আমরা ডাকি, বলো তো ফুল কি কখনো কুমারী হতে পারে নাকি কুমারী কখনো ফুল হয়?
আমরা অনেক সময় বলি কি, আমার কাছে সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে তুমি। চিন্তা করো তো, কখনো কি তোমার গার্লফ্রেন্ড ফুল হতে পারে? না, ফুল কখনো তোমার গার্লফ্রেন্ড হতে পারে? হইতে পারে না। তাহলে ফুলও কুমারীও না, কুমারীও ফুলও না, মিথ্যা সমাস। আর মিথ্যা হলে সেটা হবে উপমিত, মিথ্যা হলে সেটা হবে উপমিত। আই থিঙ্ক তোমার ক্লিয়ার হচ্ছে। কেমন? সো উপমান আর উপমিতের মধ্যে আই থিঙ্ক তোমাদের কখনো কোনো ঝামেলা লাগবে না। আসো এবার যে বাকি যে সমাজগুলো আছে এগুলো তোমরা নিজেরা পড়বা, আমি পিডিএফ আপলোড করে দিব, তোমরা নিজেরা এগুলো নিজেরা তোমরা এগুলো করবা। আসো এখন আমরা শিখবো আমাদের বাকি যে সমাজটা, রূপক কর্মধারয়। ক্লাস আছে 5 মিনিট। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে জাস্ট আমাদের রূপক কর্মধারয় সমাসটা। এখন আমরা কোনটা শিখবো? রূপক কর্মধারয় সমাস। আসো খুব শর্টে আমরা শিখবো, আমরা এখন খুব শর্টে আমাদের রূপক কর্মধারয় সমাসটা শিখবো। আসো রূপক করার সমাস আমাদের বইয়ের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে, পূর্ববোধ, পরবোধের মাঝখানে কি বসবে? রূপ বসবে, তোমার এরকম বিভিন্ন বিষয় থাকবে, পূর্ববোধ, অদৃশ্যমান, অদৃশ্যমান, অনেক কিছু থাকবে। এই হাবিজাবি দিয়ে আমরা শিখবো না, এই হাবিজাবি দিয়ে আমরা শিখবো না, এই হাবিজাবি দিয়ে আমরা শিখবো না। আসো রূপক কর্মধারয় সমাসটা শিখবো আমরা টেকনিকে। রূপক কর্মধারয় সমাসটা আমরা শিখবো কিসের মাধ্যমে? টেকনিকের মাধ্যমে। রূপক কর্মধারয় সমাসটা শিখবো আমরা টেকনিকের মাধ্যমে। আসো রূপক কর্ম সমাসটা আমরা শিখবো কিভাবে? টেকনিকের মাধ্যমে। এই যে এই ছবিটা, আচ্ছা আজকে সময় কম, রূপক কর্মধারয় সমাসকে আজকে পড়াবো না কালকে পড়াবো? ওকে বলো তো, রূপক কর্মধারয় সমাসকে আজকে পড়াবো না কালকে পড়াবো? এটা তো একটু টাইম লাগে, 10-15 মিনিট লাগবে এটাতে। বলো আজকে পড়াবো না কালকে পড়াবো? বলো তো, এটা কি কালকে পড়ায়? বলো কালকে তাহলে একবারে মনে করো ম্যারাথনের মতো একটা ক্লাস নিয়ে পুরো সমাজটাকে ক্লিয়ার করে দিব। একটু সবাই একটু জানো তো পারিভাষিক শব্দ কোনগুলোকে বলো? পারিভাষিক শব্দ তোমার বইতে দেখো, পারিভাষিক শব্দ হচ্ছে তোমার কিছু ইংলিশ ওয়ার্ড, হ্যাঁ, এগুলো অর্থ তোমার শিখতে হবে। ওকে ওকে, কালকে পড়াই। ওকে তাহলে এটা তাহলে কালকে পড়াই। আচ্ছা তাহলে আজকে ভাই যতটুকু পড়াইছি এইটুক সমস্যার মধ্যে কারো কোনো ঝামেলা হয়েছে কিনা ভাইকে বলো? এইটুক সমস্যার মধ্যে কারো কোনো ঝামেলা আছে কিনা? আজকে আমরা কি শিখছি? আজকে আমরা দ্বন্দ্ব শিখছি, আজকে আমরা দ্বন্দ্ব শিখছি, দ্বন্দ্ব সমাস শিখছি, আজকে আমরা দ্বিগু সমাস শিখছি, আজকে আমরা দ্বিগু সমাস শিখছি, আজকে আমরা দ্বন্দ্ব সমাস শিখছি, আজকে আমরা দ্বিগু সমাস শিখছি। তাহলে আরেকটা এখন কর্মধার আমাদের শেষ হয়নি। আমরা তাহলে কর্মধারা কি শিখছি? মধ্যবর্তী শিখছি, উপমান শিখছি, উপমিত শিখছি। আমাদের আরো 2টা কর্মধারা বাকি আছে, এরপরে আবার আরো 3টে সমাস বাকি আছে। তাহলে কালকে একটা ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমাকে সমাসটা নিতে হবে। কালকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার সময় আমাকে সমাসের জন্য রাখতে হবে। ইনশাল্লাহ কালকের ক্লাসের পরে তোমার সমাসের A to Z ক্লিয়ার হয়ে যাবে। কেমন? বলো দেখি কোনো একটা সমাসে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ভাই তোমাকে বলে দিই একটু বলে দিই। এই যে মনে দ্বন্দ্ব সমাস তোমাদের পরীক্ষা আসবে কিভাবে? তোমাকে প্রশ্ন দিবে যে মা বাবা কোন সমাস, তোমাকে প্রশ্ন দিবে যে মা বাবা কোন সমাস, তোমাকে লিখতে হবে প্রথমে কি? মা বাবা দ্বন্দ্ব সমাস। তোমাকে লিখতে হবে প্রথমে মা বাবা দ্বন্দ্ব সমাস, এরপরে সামনে দিয়ে একটা হাইফেন দিয়া এটার ভেষবর্ণ লিখতে হবে যে মা ও বাবা। অথবা তোমার প্রশ্নের মধ্যে দিয়ে দিবে মনে করো কি চাঁদমুখ, তোমার প্রশ্নের মধ্যে দিয়ে দিবে চাঁদমুখ, এটা কোন সমাস? তোমার প্রশ্নের মধ্যে দেবে চাঁদমুখ, এটা কোন সমাস? তখন তোমাকে লিখতে হবে চাঁদমুখ। আগে চিন্তা করো চাঁদমুখ কোন সমাস? চাঁদমুখ কোন সমাস? চাঁদমুখ এটা তো হচ্ছে মিথ্যা, তার মানে এটা হচ্ছে উপমিত। তাহলে তোমাকে আগে লিখতে হবে কি? উপমিত। এটাকে আগে লিখতে হবে কি? উপমিত। এবার তুমি ভেষবাক্য নির্ণয় করো। আচ্ছা উপমিত তো আমরা কি বলছিলাম? শেষে নাই বসবে, তার মানে কি? মুখ চাঁদের নেই, তার মানে হচ্ছে আমার মুখ চাঁদের নেই। এইভাবে আমার পরীক্ষার হলে লিখতে হবে, এইভাবে আমার পরীক্ষার হলে মধ্যে লিখতে হবে। কেমন? এইভাবে আমার পরীক্ষার হলের মধ্যে লিখতে হবে। ওকে 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 আচ্ছা এবার বলো, আর কারো কোনো প্রবলেম আছে? বলো। অমিত চৌধুরী বলছে বাংলা সেকেন্ড পার্টে একে কোনগুলো আনসার করলে ভালো হবে ভাইয়া? 1 নম্বর কোনগুলো থাকে? প্রথমে কি উচ্চারণ থাকে না বানান থাকে? কখনোই বিবৃতিমূলক প্রশ্ন উত্তর দিবা না, শর্টমূলক যেটা থাকে ওইটা। ওকে ব্যাকরণের কোনগুলো সহজ? সবসময় তোমরা বিবৃতিমূলক কখনো আনসার করবে না, বর্ণনামূলক কখনো আনসার করবে না। বলো আর কারো কোনো কোশ্চেন? ভাই আজকে যা পড়াইছি নিপাতনের সিদ্ধ হচ্ছে তোমার যেটা কোনো নিয়ম মানে না। মনে করো এই যে তোমাকে ভাই একটা বলি না যে এটা সত্য ওইটা মিথ্যা, একটা নিয়মের মধ্যে আছে। বাট নিপাতন হচ্ছে এমন একটা সমাজ যেটা কোনো নিয়ম মানবে না, এটা তোমার ব্যতিক্রম, এটা তোমাকে মুখস্থ করা লাগবে, এটা নিয়ম মানবে না এটা। কেমন? ওকে আর কোনো কোশ্চেন? বলো একটু দ্রুত করে বলো, আজকে যা পড়াইছি এরপর আর কোনো কোশ্চেন? ওকে যাক আলহামদুলিল্লাহ। ওকে সো ভাই তোমাদেরকে বলবো তাহলে বাসার মধ্যে তোমাদের যে বইটা আছে এই বই থেকে আজকে তাহলে তোমার কি পড়বা? দ্বন্দ্ব সমাসটা পড়ে নিবা, উপমিত সমাসটা বা তোমার এই যে দ্বিগু সমাসটা পড়ে নিবা, আর তোমার উপমান, উপমিত আর মধ্যবর্তী এই 3টে সমাসটা অ্যাটলিস্ট একবার রিভাইজ দিও। কেমন? তাহলে তোমাদের মনে থাকবে, যদি বাসায় না পড়ো তাহলে তোমরা ভুল করে দিবে। কেমন? ভুল করে দিবা। ওকে 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 আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। কেমন? ওকে সব মুখস্থ করবো এত নিয়ম মনে রাখতে পারবো না, মইন্ডেলে জীবনও সমাজ মুখস্থ করতে পারবো না। আমি আজকে কথা দিচ্ছি সমাজ জীবনও মুখস্থ করতে পারবো না। এই যে ভাই তোমাকে শিখিলাম সত্য না মিথ্যা, তোমার যদি এই কমন সেন্সটা না থাকে তাহলে তোমার ক্লাস করার দরকার নাই, তোমার সমাজ পড়ার দরকার নাই। কারণ সমাজ আমার সেম। যেমন দেখো ভাই তোমাকে একটা উদাহরণ দিই, দেখো মামা বাড়ি, দেখো এই যে তোমার মামা বাড়ি, এই মামা বাড়ি এইটা আমার একটা সমাস। আবার যদি জাস্ট মামার বাড়ি, জাস্ট যদি বলে যে মামার বাড়ি, এই যে র যোগ করছে এইটা আমার সমাস চেঞ্জ হয়ে যাবে। এখন তুমি কিভাবে মুখস্থ করবে এগুলো?
কিভাবে মুখস্থ করো, মামা বাড়ি এক সমাস, মামার বাড়ি আরেকটা সমাস। সো এগুলো তোমার চেঞ্জ হয়। সো এই সমাজটা তোমাকে সবসময় বুঝে বুঝে পড়তে হবে। বা দ্বন্দ্ব তোমার কি বুঝেছি, দ্বন্দ্ব দুইটা পদ প্রাধান্য পাইছে, দেখলেই বোঝা যায়। দ্বিগুতে তোমার আগের সংখ্যা থাকে, দেখলেই বোঝা যায়। এবার তোমার এখন কর্মদ্বারা সমাস দেখালাম, উপমান উপমিত সত্য মিথ্যা, এগুলো দেখলে বোঝা যায়। মধ্যপদ লবমানকে মাঝখান থেকে কিছুটা লোপ পাইছে, এগুলো দেখলে বোঝা যাবে। কেমন, এগুলো হচ্ছে তুমি, এগুলো যখন তুমি তোমার বোর্ড পড়লে কমন পড়বে, এগুলো হচ্ছে তুমি বুঝে বুঝে বোর্ড প্রশ্ন পড়তে হবে, বুঝে বুঝে বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে। কেমন, ওকে ঠিক আছে, সবার ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে। ওকে।